পরে চলতেছে। তো এটা নিয়ে আসলে আমরা একটা টিম এনসিপি থেকে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করতেছি এবং যারা পরীক্ষার্থী আছে তাদের সাথে আমরা বসছি, তারা আমাদের কাছে আসতেছে। তো এই জায়গাটাতে নিয়ে আসলে আমরা এর আগে একবার পিএসসিকে স্মারকলিপি দিয়েছিলাম। আজকে আবার আমরা এনসিপি থেকে 15 দফার একটা স্মারকলিপি আমরা দিয়েছি। তো এই জায়গা থেকে আমাদের সাথে পিএসসির দীর্ঘ সময় একদম আপনাদের যে দাবিগুলো ছিল মাঠ পর্যায়ে, আপনাদের সেই সবগুলো দাবিকে, সবগুলো বেচ, যে কারেন্ট যে 43 থেকে শুরু করে এই 49তম পর্যন্ত যে বেচ বিসিএস এর এখন চলমান আছে, তাদের সবার যে দাবি আছে সবগুলোকে আমরা চেষ্টা করেছি কম্পাইল করে কিছু স্মারকলিপির মধ্যে আমরা ফরমালি দিয়েছি। আর কিছু হচ্ছে আমরা তাদের সাথে যখন কথা বলেছি বাকিগুলা, তখন আমরা বলেছি। তো এই জায়গা থেকে আসলে পিএসসি সংস্কার নিয়ে আসলে যেই চেষ্টাটা আসলে আপনারা ওখান থেকে চাচ্ছেন, আমরাও এটাকে চেষ্টা করছি আপনাদেরকে ফেসিলিটেট করার। তো এই জায়গা থেকে আজকের যে ভিডিওটা, এটা আসলে আপনারা যারা বিসিএস দিবেন বা বর্তমানে বিসিএস দিচ্ছেন বা বাংলাদেশের চাকরির সেক্টরে আপনারা আসতে চাচ্ছেন, তো এই জায়গাটাতে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিও শুরু করার আগেই হচ্ছে আপনারা একটু জাস্ট কমেন্টে একটু যদি দ্রুত জানান যে আজকের ভিডিওটি আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। তারপর হচ্ছে আমরা পুরো প্রসেসে আজকের পুরো ভিডিওতে আমাদের খুব বেশি সময় নিব না, বিস্তারিত বলবো আসলে পিএসসি আমাদেরকে কি বলেছে এবং সে কি কি পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে, এবং চলমান যে নন ক্যাডার নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এগুলো আসলে কিভাবে সমাধান বা কোন দিকে যাচ্ছে, পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করব। একটু দ্রুত একটু কমেন্টে জানান যে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? তো এই জায়গা থেকে আমরা হচ্ছে প্রথমেই একটা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে একদম খুলে বলবো, পিএসসিতে আসলে যে সমস্যাটা তৈরিটা হয় সেটা আসলে 2023 সালে, এবং পুরো এই 23 সালকে কেন্দ্র করে পিএসসিতে যে সমস্যাটা তৈরি হয়, এই জায়গাটা যদি সংস্কার না আসে এবং হচ্ছে 23-এর নন ক্যাডার বিধি এবং হচ্ছে বিসিএস এর পিএসসিতে যদি ফান্ডামেন্টাল চেঞ্জ না আসে, তাহলে আসলে এই যে 5ই আগস্টের পরে যে গণ অভ্যুত্থান হয়েছে, এটার আসলে খুব বেশি আমরা করতে পারবো না, কি যে আসলে খুব বেশি পরিবর্তন হয়েছে বলে আমাদের মনে হবে না। এবং পিএসসি আজকে তারা স্বীকার করেছে যে 5ই আগস্টের পরে সরকার অন্যান্য জায়গাতে তারা যে পরিমাণে ফোকাস দিয়েছে, যদি এই পিএসসি কেন্দ্রিক যদি উপদেষ্টা যারা আছে আর রাজনৈতিক দলগুলো যারা আছে তারা সবাই মিলে এবং সংস্কার কমিটি যারা আছে সবাই মিলে যদি পিএসসি কে বা চাকরি প্রার্থী কেন্দ্রিক যদি একটু ফোকাস দিত, তাইলে হচ্ছে এই জায়গাটাতে আসলে আমূল সংস্কার প্রয়োজন ছিল। তো এই জায়গাটাতে আসলে এখন আপনার যারা আছেন, আপনাদের সরব উপস্থিতি এবং আপনাদেরকে আমরা পুরো বিস্তারিত আমি আজকে দেখাবো যে কোন কোন জায়গায় আসলে এই সংস্কারগুলো আটকে আছে এবং পিএসসি আসলে কোন দিকে যাচ্ছে। তো আপনারা একটু এই সচেতনতামূলক ভিডিও হিসেবে এই ভিডিওটি আসলে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু শেয়ার দিয়ে দিবেন, যেন আসলে আমাদের এই যে সংস্কার যে কার্যক্রমটা, রিফর্মের যে কার্যক্রমটা, এটা যেন সফল হয় এবং পিএসসিতে যেন একটা রেভলিউশনারি চেঞ্জ আসে। তো এই জায়গা থেকে আমরা প্রথমেই আসি যে এই যে নন ক্যাডারের যে কালো বিধিটা, এইটাকে কেন্দ্র করে আসলে পুরো বিসিএস যে প্রক্রিয়াটা এবং পিএসসির অধীনে যেই চাকুরির পরীক্ষাগুলো হয়, এই যে প্রশ্ন ফাঁস হচ্ছে, এই যে নিয়োগ বাণিজ্য হচ্ছে, এই যে রাজনৈতিক নিয়োগগুলো হচ্ছে, এটার ধারাবাহিকতাটা কিভাবে শুরু হয়, এটা একটু ব্যাকগ্রাউন্ডে আমরা আলোচনা করে আসি, না হয় আলোচনাটা আজকে বুঝবেন না। তো আমরা দেখতাম যে হচ্ছে পিএসসিতে হচ্ছে এই যে আপনার বিশেষ করে হচ্ছে আপনার 28তম বিসিএস থেকে আপনার 33তম বিসিএস পর্যন্ত, 28তম বিসিএস থেকে 33তম বিসিএস পর্যন্ত যদি আপনি দেখেন বা তার আগের বিসিএস গুলোতে দেখেন, যে প্রত্যেকটা বিসিএসে আপনার ক্যান্ডিডেট ছিল প্রায় আপনার 2.5 লক্ষ থেকে প্রায় 3.5 লক্ষ। তো এই যে এত বিশাল ক্যান্ডিডেট, তাদেরকে মাত্র চাকরি দেওয়া হতো ক্যাডারে মাত্র 2000, মানে 3.5 লক্ষ পরীক্ষা দিত প্রিলিতে, সেখানে টিকানো হতো মাত্র 20,000। প্রিলিতে যারা 20,000 টিকতো সেখানে রিটেনে টিকানো হতো মাত্র 12,000। এই 12,000 যারা রিটেন টিকতো তাদেরকে আবার ভাইবার মাধ্যমে টিকানো হতো ধরেন 8 থেকে 9,000। তো এই 9,000, 8 থেকে 9,000-এর মধ্যে ক্যাডার পদে সুপারিশ করা হতো মাত্র 2,000। তো এখন দেখা যাচ্ছে আপনার প্রিলি পাস করে, 200 মার্কের প্রিলি পাস করে, তারপর হচ্ছে আপনার 900 মার্কের রিটেন পাস করে, তারপর আবার 200 মার্কের ভাইবা পাস করে 9,000 পাস করেছে, কিন্তু মাত্র চাকরি দিতে পারতো 2,000 জনকে। মানে যেই 2,000 ক্যাডার পদে চাকরি পেয়েছে আর যারা ভাইবায় পাস করেছে, তাদের যোগ্যতা আসলে
প্রায় কাছাকাছি, জাস্ট অল্প মার্কসের ব্যবধানে যারা প্রথম 2000-এর মধ্যে সিরিয়ালে ছিল তারা চাকরিটা পেয়েছে, আর যারা ভাইভায় উত্তীর্ণ হয়েও জাস্ট পদের অভাবের কারণে এই প্রায় 6 থেকে আপনার 8000 পর্যন্ত যারা ছিল, মানে 3, 4, 5, 6, 7 এই দীর্ঘ যে সংখ্যাটা, মানে প্রায় মাঝখানে যে 6000 যে সংখ্যাটা, তারা সফলভাবে প্রিলি রিটেন ভাইবা উত্তীর্ণ হয়েও তারা আসলে খালি হাতে ফিরতে হইতো। তো যে কারণে আসলে যেটা করা হয়, 2010 সালে একটা নন ক্যাডার নিয়োগের বিধিমালা প্রণয়ন করা হয়। তো 2010 সালে একটা নন ক্যাডার বিধিতে প্রণয়ন করা হয়, এটা এই কারণে যে আমার যে 2000 ক্যাডার হচ্ছে আর বাকি আমার 6 থেকে 8000 যারা পাস করতেছে, তাদেরকে আমি কি করব, নন ক্যাডার হিসেবে নন ক্যাডার থেকে তাদেরকে আমি প্রথম শ্রেণীর অর্থাৎ নবম গ্রেডের যে অন্যান্য যে চাকরিগুলো আছে, দপ্তর, মন্ত্রণালয়, অধিদপ্তর, সেখান থেকে হচ্ছে আমি তাদেরকে চাকরি দিব। তো এই ভাইভায় উত্তীর্ণদেরকে চাকরি দেওয়ার জন্য 2010 সালে একটা নন ক্যাডার নিয়োগের বিশেষ বিধিমালা প্রণয়ন করা হয়। তো এই যে বিধিমালাটা প্রণয়ন করা হয়, এটাতে আসলে সার্কুলারের সময় যেটা করতো, তারা যখন রেজাল্টটা দিত, রেজাল্ট দেওয়ার সময় যারা ক্যাডার হয়েছে 2000, তাদের লিস্ট প্রকাশ করতো যে আমার ফরেন ক্যাডার, আমার পররাষ্ট্র আমার এডমিন ক্যাডার, আমার পুলিশ ক্যাডার, আমার সমবায় ক্যাডার, তাদের 2000 লিস্ট প্রকাশ করতো। এবং এই বাকি 8000 পর্যন্ত বা 9000 পর্যন্ত যারা ভাইভায় উত্তীর্ণ হতো, তাদের যে লিস্ট, তাদের যে তালিকা, সেটাও চূড়ান্ত রেজাল্টের সাথে প্রকাশ করত। প্রকাশ করে এই তাদের তালিকার সাথে বলা হতো যে এই বিসিএস এর এই রেজাল্ট থেকে পরবর্তী বিসিএস যেটা হবে, সেই বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট পর্যন্ত বিভিন্ন সরকারের যে মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর আছে, সেখানে প্রথম শ্রেণীর যেই পদগুলো খালি হবে, সেই পদগুলোতে আসলে এই যে যারা এই ভাইভায় উত্তীর্ণ যাদের যে লিস্টটা আছে, সেই লিস্টে আসলে ক্রমান্বয়ে তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। তো তখন হচ্ছে পিএসসি এই নিয়ম করার পরে, নন ক্যাডার বিধি 10 সালে নিয়ম করার পরে তারা কি করত, এই জনপ্রশাসন মন্ত্রণালয়ে তারা বলতো যে আপনাদের যদি ম্যান পাওয়ার প্রয়োজন হয়, বিভিন্ন দপ্তর, অধিদপ্তরে যদি প্রথম শ্রেণীর কর্মকর্তা যদি প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের এখানে আমরা হচ্ছে এই শূন্যপদ চেয়ে পিএসসি আবেদন করতো, যেটাকে বলা হয় অধিযাচন। আবেদন করার পর ওই যে যারা এই যে লিস্ট যেখানে ছিল, যারা ভাইভাতে উত্তীর্ণ হয়েছে, তাদের থেকে এখানে নিয়োগ দেওয়া হতো। এখন এই যে 10 সালের যে বিধি, এখানে শুধু বলা হয়েছে যে নন ক্যাডার বা ভাইভায় উত্তীর্ণদেরকে শুধুমাত্র প্রথম শ্রেণীর চাকুরিতে দেওয়া হবে, মানে প্রথম শ্রেণীর নবম গ্রেডে। তো যে কারণে দেখা যায় যে আমার 28তম বিসিএস থেকে 33তম বিসিএস পর্যন্ত শুধুমাত্র প্রথম শ্রেণী নন ক্যাডার অন্তর্ভুক্ত করার কারণে এই প্রথম শ্রেণীর চাকরি তো আসলে খুব কম খালি হতো, মানে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তরে। তো তখন দেখা যেত যে আসলে ভাইভায় উত্তীর্ণ হয়েছে এবং নন ক্যাডার বিধিও আছে, কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণী যারা আছে, প্রথম শ্রেণীর প্রথম গ্রেডের চাকরি দেওয়ার, মানে শুধুমাত্র প্রথম শ্রেণী বলতে নবম গ্রেডের চাকরি দেওয়ার জন্য যেহেতু এখানে বলা হয়, তো যে কারণে আসলে নবম গ্রেডের চাকরিতে আসলে খুব কম পরিমাণে পদ খালি হয়। তো যে কারণে এই 10-এর বিধি থাকা সত্ত্বেও, এবং যেহেতু শুধু নবম গ্রেডের কথা উল্লেখ করা হয় প্রথম শ্রেণীর, তো যে কারণে আসলে এই প্রথম শ্রেণীর এবং নবম গ্রেডের পদ তো খুব কম খালি হইতো। তো যে কারণে আসলে দেখা যাচ্ছে যে 38 থেকে 33তম বিসিএস পর্যন্ত আমার আসলে পদ খুব বেশি খালি হয় নাই, যে কারণে আমার প্রায় আপনার হচ্ছে 19,000 প্রার্থী যারা হচ্ছে প্রিলি, রিটেন, ভাইবা পাস করেছে, কিন্তু তাদেরকে আসলে চাকরি দিতে পারে নাই, মানে নন ক্যাডার বিধি থাকা সত্ত্বেও চাকরি দিতে পারে নাই, কারণ এখানে উল্লেখ ছিল শুধুমাত্র প্রথম শ্রেণীর বা নবম গ্রেডের যে পদগুলো খালি হবে, সেই পদগুলোতে দেওয়া হবে। পরবর্তীতে যে এই যে 19,000 যে চাকরি দিতে পারে নাই, তো পরবর্তীতে হচ্ছে আপনার 2014 সালে 10 সালে যে নন ক্যাডার বিধিটা হয়েছে, সেটাকে সংশোধন করে আরেকটা নন ক্যাডার বিধি হয় 2014 সালে। এটাতে ইনক্লুড করা হয় যে আমার হচ্ছে শুধু নবম গ্রেডেরই না, আমার হচ্ছে 10ম গ্রেডের পদগুলাও হচ্ছে আমি এখন এই বিসিএস নন ক্যাডার থেকে আমি নিয়োগ দিব। তো যে কারণে আসলে এখানে এই নবম গ্রেড বা প্রথম শ্রেণীর সাথে এখানে দ্বিতীয় শ্রেণীর 10ম গ্রেড পদগুলো অন্তর্ভুক্ত করা হয়। ফলে এই যে বিসিএস এর যে চিত্র, সেটা আসলে একদম আমূল পরিবর্তন হয়ে যায়। কারণ যখন প্রথম শ্রেণীর সাথে নবম গ্রেডের সাথে যখন 10ম গ্রেড অন্তর্ভুক্ত করে এই 14-এর বিধি দিয়ে, তখন 2000 ক্যাডারের সাথে আমার বাকি যেই ধরেন 6000 যারা মানে ভাইভাতে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে চাকরি দেওয়ার জন্য
আমার মন্ত্রণালয় অধিদপ্তর দপ্তরে যখন অধিযাচিত পদ চাইতো পিএসসি, তখন দেখা যেত যে আমার দ্বিতীয় শ্রেণীর অ্যাড করার কারণে, দশম গ্রেড অ্যাড করার কারণে আমার পদসংখ্যাটা হিউজ বেড়ে যায়। একটা বিশাল সংখ্যক লোককে হচ্ছে আমার ক্যাডারের পাশাপাশি নন ক্যাডার থেকে নিয়োগের সুযোগটা বেড়ে যায়, যার ফলে এই 14 সালে নবম গ্রেডের সাথে দশম গ্রেড অ্যাড করায় বিসিএস ভাইভাই উত্তীর্ণদের থেকে আসলে দেখেন 34তম বিসিএসে 2257 জনকে নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়েছে যারা ভাইভাই উত্তীর্ণ হয়েছে। 35তম বিসিএসে প্রায় 2000 নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার 36 বিসিএসে 1287 জনকে নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে 37-এ 1700, মানে প্রায় 2000-এর কাছাকাছি পরীক্ষার্থীকে নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপর 38তম তো দেখেন 2751, প্রায় 3000, অর্থাৎ আপনার ক্যাডার নিয়োগ দিত ধরেন 1700, আমার নন ক্যাডার থেকে ভাইভাই উত্তীর্ণদের থেকে আমার নিয়োগ দেওয়া হতো প্রায় 3000। তার মানে দেখা গিয়েছে এই 14 সালের বিধিতে আমার নবম গ্রেড এবং দশম গ্রেড দুইটা অন্তর্ভুক্ত করার কারণে আমার ক্যাডারের থেকে ডাবল নিয়োগ দেওয়া হচ্ছে আমার নন ক্যাডার থেকে। তারপরে দেখেন 40তম বিসিএসে সেটা 3657 জনকে নন ক্যাডার থেকে নিয়োগ দেয়। তার মানে এটা প্রায় 4000-এর কাছাকাছি। তার মানে হচ্ছে আমার ক্যাডার নিয়োগ দিচ্ছি 2000, পাশাপাশি নন ক্যাডার থেকে নিয়োগ দিচ্ছি 4000, মোট হচ্ছে 6000, হিউজ সংখ্যা। তারপরে হচ্ছে 41তম বিসিএসে সেটা 3148 জন নিয়োগ দেওয়া হয় নন ক্যাডার থেকে। তারপর হচ্ছে 42তম বিসিএস, যেটা বিশেষ ছিল, বিশেষ বিসিএস থাকার কারণে এটাতে কম ছিল, এটাতে 881 জন। অর্থাৎ হচ্ছে আমার এই 14 সালের নন ক্যাডার বিধির কারণে আমার ক্যাডার হতো আমার 2000, পাশাপাশি যারা ভাইভাই উত্তীর্ণ হতো তাদের থেকে আমরা দেখেছি যে 2 কিংবা হচ্ছে 3 কিংবা 3.5, এই একটা বিশাল সংখ্যক লোককে নিয়োগ দেওয়া হতো। তার মানে হচ্ছে আমার এই যে ভাইভাই যে 8000 পাস করতেছে, তার মধ্যে হচ্ছে ক্যাডার নন ক্যাডার মিলিয়ে আমার প্রায় 6 থেকে 6500 লোক, 6 থেকে আমার 6500 ক্যান্ডিডেট, তারা একটা নিশ্চিত একটা চাকরি পেত। তো এই যে এত বিশাল পরিমাণে লোক যে আসলে বিসিএস থেকে চাকরি পেয়ে যাচ্ছে, এটা আসলে তখন সমস্যা হয়ে দাঁড়ালো 2023 সালে এসে এই সিস্টেমটা চেঞ্জ করা হলো। কেন? কারণ হচ্ছে কিছু সমস্যা দেখা দিল। তাহলে এই যে সমস্যাগুলো কি, যে আমার ভাই একটা বিসিএস থেকে 8000 ভাইবা পাস করতেছে, 2000 আমি ক্যাডার থেকে নিচ্ছি, বাকি দেখা যাচ্ছে 3000 3500 আমি নন ক্যাডার থেকে নিয়ে নিচ্ছি। তার মানে প্রায় একটা 5,500 থেকে 6000-এর মতো আমার বিসিএস থেকে আমার চাকরি হচ্ছে। অর্থাৎ আমার রিটেন পাস করে ভাইবা পাস করলি অথচ মোটামুটি একটা চাকরি পাওয়া যাবে, এটার একটা নিশ্চয়তা ছিল। নন ক্যাডার বিধি 2010, যেটাতে শুধু নবম গ্রেড ছিল, নবম গ্রেড থাকায় পদ কম ছিল, পরবর্তীতে 14 সালে সংশোধন করে দশম গ্রেড যুক্ত করায় পদ বিশাল সংখ্যক বেড়ে যায়। ফলে আমরা দেখি যে 3 থেকে 3500 পর্যন্ত নন ক্যাডার থেকে নিয়োগ হতো নবম গ্রেড এবং দশম গ্রেডে মিলে। তাহলে এখন কিছু সমস্যা দেখা দেয়। এই যে নন ক্যাডার থেকে যত বিশাল পরিমাণে নিয়োগ হচ্ছে, আমার কিছু সমস্যা তৈরি হয়। সমস্যার তৈরির প্রথম যেটা ছিল এটা হচ্ছে প্রমোটি গ্রুপ। তো এই প্রমোটি গ্রুপ হচ্ছে আপনার সরকারের যে সেক্টরগুলো আছে, অর্থাৎ যেই সেক্টরগুলোতে যারা চাকরি করে সরকারি চাকরি, তাদের বেতনটা আসলে পাবলিক ফান্ড থেকে দেয়। আপনি যে ট্যাক্স দেই, এই ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, যেই প্রতিষ্ঠানগুলোর, যেই দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়গুলোর, সেগুলোকে বলা হয় রাজস্ব খাতভুক্ত। তো এই রাজস্ব খাতভুক্ত যেই সেক্টরগুলো আছে, সরকারি দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়, এই দপ্তরগুলোতে আসলে আপনার 13তম গ্রেড থেকে শুরু করে 14, 15, 16, 17, 18, 19, 20তম গ্রেডগুলোতে, 13 থেকে 20তম গ্রেডগুলোতে যারা চাকরি করতো এই সরকারি দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তরগুলোতে, তারা কিন্তু যখন দীর্ঘ সময় ধরে চাকরি করতো এই নিচের দিকের গ্রেডগুলা 13 থেকে 20, তো তাদের তো আসলে গ্রাজুয়ালি পদোন্নতি হতো। যারা 20তম গ্রেডে চাকরিতে ঢুকে, তাদের দেখা গিয়েছে একটা সময় পরে গিয়ে তারা 19তম গ্রেডে আসে, তারপরে 16তম গ্রেডে আসে, তারপরে 14তম গ্রেডে আসে, তারপরে একটা সময় লাইফের শেষ টাইমে গিয়ে রিটায়ার্ডের আগে দেখা গেছে তারা 10ম গ্রেডে বা 11তম গ্রেডে আসে। তো এখন এই যে দপ্তর অধিদপ্তর সরকারি মন্ত্রণালয়ে 13 থেকে 20তম গ্রেডের যারা চাকরি করত, তাদের এরকম এই যে পদোন্নতির যে নিয়মটা ছিল, মানে হচ্ছে আমার পদোন্নতি হতে হতে আমি হচ্ছে মানে 10ম গ্রেডে 11তম গ্রেডে যাব, এই সংখ্যাটা ছিল। তাদের পদোন্নতিটা দেওয়া হতো এই যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 30%, অর্থাৎ তাদেরকে বলা হয়েছে যে 30% লোক হচ্ছে পদোন্নতি পেতে পেতে হচ্ছে আমার 10ম কিংবা 11তম বা 9মতম গ্রেডে তারা আসবে। আর বাকি যেই 70% আছে আমার হচ্ছে নবম এবং 10ম গ্রেডের যে 70% পদ আছে, এগুলো হচ্ছে সব নন ক্যাডার থেকে আসবে। এখন এই যে রাজস্ব খাতের এই যে প্রমোটি যেই গ্রুপটা আছে, অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডের,
এরা কি করলো, এরা দেখতেছে যে আমার নন ক্যাডার থেকে হিউজ সংখ্যক অর্থাৎ 70% লোক এসে আমার দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ে এসে পদগুলো দখল করে ফেলতেছে। তখন তারা কি করলো, পদগুলাকে হোল্ড করে, অর্থাৎ ধরেন তারা ওই তাদের নিজস্ব যে অধিদপ্তর আছে, তাদের যে মন্ত্রণালয় আছে, এই গ্রেডের সবাই একত্রিত হয়ে সেখানে বিভিন্ন কলা কৌশল করে তারা এই পদগুলাকে হোল্ড করে রেখে তারা দেখাতো জনপ্রশাসনকে, ওই যে পিএসসি নন ক্যাডারের জন্য যে অধিযাচন পাঠাতো, যে আপনার যদি ম্যান পাওয়ার লাগে বা যেই শূন্য পদগুলো আছে নবম এবং দশম গ্রেডে, সেই শূন্য পদগুলো আমাদেরকে পাঠান, আমরা হচ্ছে ভাইবা লিস্টে যারা উত্তীর্ণ হয়েছে তাদের থেকে আমরা সেখানে চাকরিগুলো দিব। তখন এই অধিযাচন যখন হচ্ছে জনপ্রশাসন আসলে এই যে বিভিন্ন দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ে পাঠানো হতো, যখন পাঠাইতো অধিযাচনের জন্য যে শূন্য পদ খালি আছে কিনা আপনার দপ্তরে নবম এবং দশম গ্রেডের বা 11তম গ্রেডের, তখন কি করতো, এই যে 13 থেকে 20তম গ্রেডের এই প্রমোটি যে গ্রুপটা আছে, এরা হচ্ছে সবাই একত্রিত হয়ে তারা জনপ্রশাসনকে জানাইতো যে আমাদের মন্ত্রণালয়ে আমাদের অধিদপ্তরে আসলে এই ধরনের পদ খালি নাই, অথচ ভিতরে পদ কিন্তু খালি থাকতো। তারা কি করতো, এই পদগুলাকে হোল্ড করে রেখে এই তাদের থেকেই আসলে নিয়োগটা, তারা এই যে প্রমোটি গ্রুপটা আছে তাদের যে 30% ছিল, তারা পদগুলা হোল্ড করে রেখে ওই মন্ত্রণালয়ের বা ওই দপ্তরের অধিদপ্তরের যোগসাজশে তারা দেখা গেল যে 70 থেকে 80% পদ তারা দখল করা শুরু করলো। তাহলে এই একটা গ্রুপ প্রমোটি গ্রুপ আমার দাঁড়ালো, যে তারা দেখলো যে নন ক্যাডার আমার সমস্যা, নন ক্যাডার থেকে নিয়োগ দিলে আমাদের যে পদোন্নতির পরিমাণ মাত্র 30% আমরা এই পদগুলা পাচ্ছি, আর বাকি 70% হচ্ছে পিএসসি থেকে নিয়ে যাচ্ছে। যে কারণে তারা সবাই এখানে একটা কৌশল করে, তারা হচ্ছে দেখা গেছে যে এই পদগুলো হোল্ড করে তারা রেখে দেয় এবং নিজেদের প্রমোশনের জন্য এগুলা একটা বিশেষ টাইম পর্যন্ত স্থগিত রেখে দেয় এবং জনপ্রশাসনকে বলে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তরে পদ খালি নাই। তারপর দ্বিতীয় আরেকটা গ্রুপ দ্বারা, যেটা হচ্ছে ভেস্টেড গ্রুপ। ভেস্টেড গ্রুপ হচ্ছে এই যে আজকে যে পিএসসি, আমরা যে পিএসসি বলতেছি পাবলিক সার্ভিস কমিশন, এই পিএসসিতে একটা ইয়া হচ্ছে আমার যারা পিএসসি কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্য যারা আছে তারা, তো এই সদস্য তো আসলে 5 বছর পর পর চেঞ্জ হয়। তো এই সদস্যদের বাহিরে পিএসসিতে যারা মানে স্থায়ী কর্মকর্তা, যারা হচ্ছে ধরেন নবম গ্রেডের, যারা এখানে যারা নন গ্রেডার থেকে বেশিরভাগ যেত, যাদেরকে যে এডি বা সহকারী কমিশন হিসেবে যারা ঢুকে, ওই যে পরীক্ষা নিয়ন্ত্রক বা হচ্ছে পিএসসির ওখানকার স্থানীয় যে আমলারা, পিএসসির যে স্থানীয় যে কর্মকর্তা, তারা দেখলো যে এই যে সচিবালয়ের অধীনে, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে, অধিদপ্তরের অধীনে সব পদগুলা যদি আলাদা আলাদা সার্কুলারের পরিবর্তে এগুলো যদি সব নন ক্যাডার থেকে চলে আসে, তাহলে তো হচ্ছে অধিদপ্তরে ধরেন 200 পদ খালি হয়েছে, তাহলে এটার পরীক্ষা হচ্ছে না। তারপরে হচ্ছে যে কারণে তারা দেখলো যে এই নন ক্যাডার থেকে নিয়োগের কারণে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমার বিভিন্ন দপ্তর অধিদপ্তরের মানে ধরেন 200 300 500 পদ নিয়ে যখন পরীক্ষা হয়, তখন এই পরীক্ষাগুলো যেহেতু পিএসসির অধীনে হয় অনেকগুলো পরীক্ষা, তো পিএসসির অধীনে হলে যখন পরীক্ষা হয়, তখন এই যে এডি বা সহকারী যারা আছে, যারা পিএসসির স্থায়ী কর্মকর্তা, যারা হচ্ছে আমার জনপ্রশাসনের পার্ট, যারা হচ্ছে গভর্নমেন্টের পার্ট, এখন তারা হচ্ছে বিভিন্ন কমিটি করে দেখবেন যে আমার একটা পরীক্ষা সার্কুলার দিয়েছে ধরেন 400 পদের, এই পদের পরীক্ষাটা কিভাবে হবে, প্রশ্নপত্র কিভাবে হবে, পুরো পরীক্ষাটা থেকে প্রশ্ন থেকে রেজাল্ট পর্যন্ত এই কমিটিগুলা হয়। তো এই কমিটিগুলা যখন হয়, তারা এক একটা পরীক্ষা পরিচালনার জন্য দেখা যাচ্ছে 400 পদ থাকে, আমার অ্যাপ্লিকেশন করে দেখা যাচ্ছে আমার 2 লক্ষ। তাহলে 2 লক্ষ যখন অ্যাপ্লিকেশন করে, তখন এই অ্যাপ্লিকেশন ফি থেকে এখানে একটা বিশাল আয় হয়। এই আয় থেকে দেখা যাচ্ছে এই যে কমিটিগুলো হচ্ছে, এই কমিটিগুলো একটা অ্যালাউন্স পায়, একটা হচ্ছে ভাতা পায়, অর্থাৎ তাদের বেতনের বাইরেও দেখা যাচ্ছে প্রত্যেকটা পরীক্ষার সময় যখন কমিটি হয়, এক একজন সদস্য দেখা যাচ্ছে 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মতো পড়ে হচ্ছে তারা ওই পরীক্ষা থেকে একটা ভাতা বা অ্যালাউন্স বা একটা কমিশন তারা পায়। তো তারা যখন দেখলো যে এই পরীক্ষা না নেওয়ার পরিবর্তে যখন এখান থেকে নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হচ্ছে, তখন আর এই পরীক্ষাগুলো হচ্ছে না, তারাও ভাতা পাচ্ছে না, অ্যালাউন্স পাচ্ছে না, তখন তারাও এটাকে সমস্যা মনে করলো। তো যেটাকে আমরা বলছি যে এটা ভেস্টেড গ্রুপ। এবং এই যে কমিশনগুলো হতো বিভিন্ন পরীক্ষাকে কেন্দ্র করে, দপ্তর অধিদপ্তর, তারপরে এই যে 10ম 11তম গ্রেডের যে পরীক্ষাগুলো হতো, তো এই পরীক্ষাগুলোতে কমিশনের দেখা যেত যে যিনি চেয়ারম্যান হতো, যে পিএসসি যারা সদস্য থাকে, পাবলিক সার্ভিস কমিশনের যারা সদস্য থাকে, তারা ওই কমিটিগুলোর চেয়ারম্যান হতো দেখা যেত। তাহলে চেয়ারম্যান হলে এই পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরাও প্রতিটা পরীক্ষার সময় যে আয় হতো, রেভিনিউ হতো, সেটারও একটা অংশ তারা পেত। তো যে কারণে আসলে অনেক সদস্য যারা তখন ছিল, তারাও দেখলো যে আমাদেরও তো রাজস্ব, আমাদেরও তো আয়, সেটা কমে যাচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলছি যে এই ভেস্টেড গ্রুপ, তারা এই নন ক্যাডার বিধিটাকে সমস্যা মনে করলো। তো এই যে নন ক্যাডার থেকে হিউজ অ্যামাউন্টে চাকরি হয়ে যাচ্ছে আমার, এখানে আসলে দেখা যাচ্ছে আমার, তাহলে আমার নিয়োগের যেহেতু পরীক্ষাগুলো হচ্ছে না, তাহলে আমার নিয়োগ বাণিজ্য যারা করতো তারা এখন সমস্যায় পড়লো। দেখা যেত যে এই যে 10ম গ্রেডের যে পরীক্ষাগুলো হতো, বা ধরেন 11তম গ্রেডের যে পরীক্ষাগুলো হতো, 12তম গ্রেডের এই পরীক্ষাগুলোতে
প্রচুর মানে নিয়োগ বাণিজ্য তো দেখবেন যে হচ্ছে 10 লাখ 15 লাখ 20 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে হচ্ছে বিভিন্ন জনকে নিয়োগ দেওয়া হতো টাকার বিনিময়ে। তাহলে এই যে নিয়োগ বাণিজ্যকারী যারা ছিল তারা ক্ষতিগ্রস্ত হলো যখন দেখলো যে নন ক্যাডার থেকে চাকরি সব নিয়ে নিচ্ছে আর নিয়োগ পরীক্ষা হচ্ছে না তাদের অধীনে। তারপরে যে প্রশ্ন ফাঁস চক্র যারা আছে, যারা হচ্ছে ওই যে পিএসসির যে স্থানীয় যারা কর্মকর্তা এডি, ওখানকার যে ভেস্টেড যে গ্রুপ আছে তাদের সাথে লিয়াজো করে যারা প্রশ্ন ফাঁস করতো, এখন যেহেতু পরীক্ষাই কমে গেছে তার মানে তাদের প্রশ্ন ফাঁসও কমে গেছে, তারাও প্রশ্ন ফাঁসকারীরাও একটা বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। পিএসসি নন ক্যাডার থেকে যখন নিয়োগ দিচ্ছেন, আপনি নন ক্যাডার থেকে নিয়োগ দিলে আপনার ফেয়ার ওয়েতে প্রিলি পাস করে, ফেয়ার ওয়েতে রিটেন পাস করে, ফেয়ার ওয়েতে ভাইবা পাস করে আপনি মেধাবীরা তারা চাকরিটা পাচ্ছে, যে কারণে আসলে রাজনৈতিক নিয়োগের ইয়াটা আসলে কম ছিল। তা আপনার যখন এই যে দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ের পদগুলো দিয়ে যখন আলাদা আলাদা পরীক্ষা হতো, তখন এই পিএসসিতে তো আসলে মানে রাজনৈতিক ইন্টারফেয়ার করে আপনি কত পদ আপনি ঢুকাবেন। পিএসসিতে আসলে ক্যাডারই থাকে ধরেন 2000, 2000 থেকে আমরা রিসেন্টলি দেখেছি যে ওই যে বিভিন্ন নানক কোঠায় নফেল কোঠায় কিছু কিছু মানুষকে সুপারিশ করা হয়েছে, যাদেরকে আবার এখন বাদ দেওয়া হচ্ছে। তাহলে আপনি রাজনৈতিকভাবে হয়তো বা পিএসসিকে ম্যানিপুলেট করে সর্বোচ্চ 100 কিংবা 200 জন আপনি ঢুকাইতে পারবেন, কিন্তু আমার পিএসসির অধীনে, কারণ এটা নিয়ে আসলে খুব বেশি এখানে আমার রাজনীতিকীকরণ আসলে করা যায় না পিএসসি থেকে, অন্তত কিছুটা মিনিমাম লেভেলের হলো সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা ছিল। তো আমার যখন আমার অধিদপ্তরের পরীক্ষাগুলো যখন হতো, আমার 400 সিটে, আমার 500 পদে, আমার 300 পদে, তখন এখানে রাজনৈতিক নেতা যারা ছিল তাদের দলীয় লোকজন একটা বিশালভাবে তারা হচ্ছে সেখানে এম্পাওয়ার করা হতো। আগে দেখবেন যে হচ্ছে পিএসসির অধীনে যেই পরীক্ষাগুলো হতো সেখানে কিন্তু আসলে একটা রাজনৈতিক নিয়োগেরও একটা সুবিধা পেত, অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি। তার মানে এই যে 5টা গ্রুপ, একটা হচ্ছে ওই যে প্রমোটি গ্রুপ যারা আপনার 16, 11, 12তম থেকে হচ্ছে 20তম গ্রেডে ঢুকতো, তারপর হচ্ছে একটা ভেস্টেড গ্রুপ যেটা পিএসসির ভিতরে যারা স্থায়ী কর্মকর্তা, তারপর হচ্ছে এই যে নিয়োগ বাণিজ্য যারা করে, প্রশ্ন ফাঁস যারা করতো, যারা রাজনৈতিক ভাবে যারা নিয়োগ দিত, এই 5টা গ্রুপ দেখলো যে নন ক্যাডার থেকে যেহেতু আমার প্রতি বছর 3000, আমার 3500, আমার হচ্ছে 2500 লোক নন ক্যাডার থেকে চলে যাচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়া, তখন তারা দেখলো যে এটা তাদের জন্য বিশাল সমস্যা। এই পুরো সিন্ডিকেটটা তারা হচ্ছে 2023 সালে তারা একত্রিত হয়। তারা একত্রিত হয়ে 2023 সালে যখন জনপ্রশাসন সচিব যিনি ছিল, জনপ্রশাসন সচিব, তারপর হচ্ছে ওই যে প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব যিনি থাকে, মুখ্য সচিব, এই পুরো সিন্ডিকেট এবং রাজনৈতিক দলের কিছু নেতা মিলে এবং হচ্ছে ওই যে পিএসসির কিছু সদস্য তারা একত্রিত হয়ে তারা বলল যে এই নন ক্যাডার আসলে এইভাবে চলতে পারে না। কারণ তারা কি করলো, তারা বললো যে এই নন ক্যাডার থেকে এত বিশাল পরিমাণে নিয়োগ আসলে দেওয়া যাবে না। এবং এই পুরো সিন্ডিকেটটা, এই 5টা গ্রুপ, জনপ্রশাসনের সচিব এবং হচ্ছে ওই যে প্রাইম মিনিস্টার যে মুখ্য সচিব এবং হচ্ছে রাজনৈতিক দলের নেতারা মিলে তারা বললো যে এই নন ক্যাডার বিধিটা পরিবর্তন, এই 14 সালের যে নন ক্যাডার বিধি যেটার মাধ্যমে হিউজ পরিমাণে লোক চাকরি পাচ্ছে, এটা আমাকে চেঞ্জ করতে হবে। এবং এটার সাথে পিএসসি সদস্য সবাই মিলে, জনপ্রশাসন তৎকালীন যারা সবাই মিলে 2023 সালে তারা আরেকটা নতুন বিধি নিয়ে আসে। এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যেটা বলেছিলাম যে 2010, আরেকটা হচ্ছে 2010 সালের যে নন ক্যাডার চাকরির জন্য যে বিধিটা হয়, সেখানে বলা ছিল যে আমার ভাইবায় উত্তীর্ণ যারা, তাদের লিস্ট হচ্ছে আমার চূড়ান্ত রেজাল্টের সাথে যে ক্যাডার 2000 হতো তাদের সাথে ভাইবায় উত্তীর্ণদের একটা লিস্ট প্রকাশ করতো। এই লিস্ট প্রকাশ করে তারা বলতো, ধরেন হচ্ছে 33 বিসিএস চূড়ান্ত রেজাল্ট দিয়েছে, 33তে চূড়ান্ত রেজাল্টে মনে করেন যে 2000 ক্যাডার নিয়োগ মানে ক্যাডার পদ ছিল, শূন্য পদ, ক্যাডার 2000 ক্যাডার পেয়েছে। আর বাকি ধরেন যে ভাইবায় উত্তীর্ণ হয়েছে আরো 6000, যারা আসলে পদ না থাকার কারণে, মেধা থাকা সত্ত্বেও জাস্ট পদ না থাকার কারণে তারা আসলে নিয়োগটা পায় নাই। তখন বলা হতো এই 33তম বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট থেকে শুরু থেকে 34 বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট যখন দিবে, এই মধ্যবর্তী যে সময়টা, অর্থাৎ 33তম বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট থেকে 34তম বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়ে সরকারের দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ে প্রথম গ্রেডের যেই পদগুলো খালি হবে, সব পদগুলো হচ্ছে আমার এই 33-এর সময় যে ভাইবার যে উত্তীর্ণ যারা, তাদের থেকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এক বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট থেকে আরেক বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট পর্যন্ত সরকারি রাজস্ব খাতের দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ে যে পদ খালি হতো, সবগুলো হচ্ছে আসলে এই নন ক্যাডার থেকে আমার নিয়োগ হতো। তার মানে হচ্ছে এই যে ভাইবা যদি 6000 পাস করে, ধরেন 2000 যদি চাকরি হয়ে যায় আর যে 4000 বাকি থাকে, তো এই মধ্যবর্তী সময়ে যদি 4000 পদ খালি হয়, তাহলে এই 4000 পদই আসলে এই পিএসসি থেকে নন ক্যাডারের মাধ্যমে নিয়োগ দিতে তখন বাধ্য ছিল।
তারপর 2014 সালে কি করলো, এই পদ আসলে যেহেতু শুধু নবম গ্রেডের পদ কম, 14 সালে কি করলো, এটার সাথে নবম গ্রেডের সাথে দশম গ্রেডের পদ যুক্ত করলো। ফলে দেখা যাচ্ছে আমার নন ক্যাডারের সংখ্যাটা অনেক বেড়ে গেল। এখন এই 23 সালে যেটা করলো, তারা এটা সিস্টেমেটিক্যালি একটা কৌশলে ওই সবগুলো ভেস্টেড গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ, প্রশ্ন ফাঁসকারী, বাণিজ্য চক্রকারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, পিএসসির কিছু সদস্য, তারা মিলে একটা নতুন বিধি আনলো। বিধিতে বলল যে ভাই এই যে 33তম বিসিএস এ, বা এই যে আমরা আগের উদাহরণগুলো দিলাম যে একটা বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট থেকে পরবর্তী বিসিএস এর চূড়ান্ত রেজাল্টের মাঝখানে যে সময়টা, এই সময়টার সকল পদ নন ক্যাডারদের জন্য বরাদ্দ না রেখে তারা 23 সালে নিয়ম করলো যে আমি যখন সার্কুলারটা দিব বিসিএস নভেম্বরে কিংবা আমি জানুয়ারিতে যখন সার্কুলার দিব, ওই সার্কুলারে হচ্ছে আমি একটা নির্দিষ্ট সংখ্যক নন ক্যাডারের পদ আমি উল্লেখ করে দিব। তাহলে তারা হচ্ছে, মানে বুঝতে পারছেন, এটা ছিল আপনার আনলিমিটেড। যারা পাশ করতো, এই পাশকৃতদের থেকে হচ্ছে একটা রেজাল্ট থেকে আরেকটা রেজাল্ট, চূড়ান্ত রেজাল্ট পর্যন্ত মাঝখানে যত পদ খালি হইতো সব কিছু নন ক্যাডার থেকে আপনার চলে যেতে পারতো। এখানে যেটা করছে, তারা এক বিসিএস থেকে আরেক বিসিএস পর্যন্ত এই দীর্ঘ সময়ে যত পদ আছে, এই এত বিশাল পদ তারা নন ক্যাডারে না রেখে তারা কি করলো, যে আমি যখন সার্কুলার দিব, সার্কুলারে আমি উল্লেখ করব যে আমি ক্যাডার নিব 1700, আমি ক্যাডার নিব 1600, আমি ক্যাডার নিব 2200। এটার পাশাপাশি সে সার্কুলারে উল্লেখ করতো যে আমি নন ক্যাডারে নিব আমি 1200, নন ক্যাডারে নিব 1000, নন ক্যাডারে নিব 600। মানে হচ্ছে নন ক্যাডারটাকে হচ্ছে তারা লিমিট করে দিল, একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ করে দিল। মানে এক বিসিএস থেকে আরেক বিসিএস এ পর্যন্ত তারা ওয়েট করবে না, তারা মন্ত্রণালয়ের জন্য ওয়েট থাকবে না, তারা হচ্ছে নির্দিষ্ট করে দিল যে আমরা 600, 700, এটা হচ্ছে তারা উল্লেখ করে দেবে। পরবর্তীতে দেখা যাচ্ছে, দেখবেন যে আপনি যখন এই 2023 সালে যেই বিসিএসটা প্রথম হয় 43 বিসিএস, এই নতুন নন ক্যাডার বিধি অনুযায়ী, সেখানে যদি আপনি দেখেন, সেখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, আবেদন করেছিলেন পিএসসিতে, তখন সেখানে আমাদেরকে দুইটা ফর্ম ফিল আপ করা হতো। একটা হচ্ছে ক্যাডার চয়েসের, মানে আপনি কোন কোন ক্যাডার প্রথমে দিবেন, তারপরে দ্বিতীয় দিবেন, তারপর থার্ডে দিবেন। আরেকটা ফর্ম ফিল আপ করা হইতো আপনার নন ক্যাডারের, অর্থাৎ নন ক্যাডারের কোন কোন অধিদপ্তর, কোন কোন মন্ত্রণালয়, কোন কোন দপ্তরে হচ্ছে আপনি যেতে চান, দুইটা ফর্ম ফিল আপ করা হতো। এবং নন ক্যাডারের পদ কতটা এটাও আসলে উল্লেখ করে দিয়ে একটা লিমিট করে দিত। তো এটাই হচ্ছে আমার 23-এর নন ক্যাডার বিধি। এটা দ্বারা মূলত ছিল ওই সবগুলো গ্রুপ মিলে নন ক্যাডার পদটাকে ছোট করে ফেলা, এবং ওই যে আলাদা আলাদা যে সার্কুলার 10ম গ্রেডের জন্য, নবম গ্রেডের জন্য, মানে 40 জনের একটা সার্কুলার, এখানে হচ্ছে আমি প্রশ্ন ফাঁস করে একটা আয়, এখানে আমি হচ্ছে নিয়োগ বাণিজ্য করে 10 লাখ 20 লাখ করে একটা আয়, এখানে হচ্ছে ওই যে আমার প্রশ্ন প্রণয়ন কমিটি থেকে শুরু করে নিয়োগ প্রণয়ন কমিটি পর্যন্ত কমিটিদের একটা অ্যালাউন্স, এগুলো আবার পুনরায় শুরু হলো এই 23-এর নন ক্যাডার বিধির মাধ্যমে। শুরু হওয়ার ফলে আপনি দেখেন এই নন ক্যাডারের অবস্থাটা কি দাঁড়াইছে। আপনার 43তম বিসিএসে নন ক্যাডার সার্কুলারে মাত্র 642-এ চলে আসছে, যেখানে আগে ছিল 2500, 3500, 3000, 1700, সেখানে আপনার 43-এ এই বিধির কারণে 43তম বিসিএসে নন ক্যাডার তারা সার্কুলারে উল্লেখ করেছে মাত্র 642টা। 44-45-এ আপনার 1400 এবং 1200। আর 46তম বিসিএসে তারা বলতেছে যে নন ক্যাডার থেকে আমরা নিয়োগ দিতেই পারবো না, কারণ হচ্ছে দপ্তর, অধিদপ্তর, মন্ত্রণালয়ে কোনো শূন্য পদ নাই। মানে যেই জায়গায় 3000 নন ক্যাডার ছিল, সেখানে সিস্টেমে দেখেন 46-এ তারা কোনো নন ক্যাডার পদই উল্লেখ করতে পারে নাই। তারপরে আপনার এই 47 বিসিএসে দেখেন এই নন ক্যাডার পদ নামিয়ে মাত্র 201-এ নিয়ে আসছে 47-এ। তার মানে হচ্ছে আমরা ধারণা করতে পারি যে এইভাবে যদি এই বিধি যদি চলতে থাকে, তাইলে আমার 50তম যে বিসিএস, সেখানে দেখবেন যে নন ক্যাডার চলে আসবে 100, আমার 51 বিসিএস সেখানে নন ক্যাডার চলে আসবে 70, আমার 52 বিসিএস এ দেখবেন যে বলবে যে নন ক্যাডারে কোনো পদই খালি নাই। তো এই যে এখন যে সমস্যাটা দেখা দিল, আপনি দেখেন, মানে একটা বিসিএস আপনি দিবেন, একটা বিশাল আপনার ইনভেস্টমেন্ট, আপনি এখানে প্রিলি দিচ্ছেন, 4 লক্ষ ক্যান্ডিডেটদের সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে আপনি উত্তীর্ণ হচ্ছেন প্রিলিতে 4 লক্ষ থেকে আপনার 10,000 মাত্র উত্তীর্ণ হচ্ছে। তার মানে হচ্ছে 3,90,000 ক্যান্ডিডেটকে পিছনে ফেলে মাত্র 10,000 উত্তীর্ণ হচ্ছে। তারপরে রিটেনে ধরেন 8,000 উত্তীর্ণ হবে, তারপরে ভাইভাতে ধরেন এখানে 7,000 উত্তীর্ণ হবে। এখন যেহেতু কম টিক আছে, আমি কমের হিসাব বলি, তো এই 7,000 উত্তীর্ণ হওয়ার পরে ক্যাডার পাবে মাত্র 1700 জন। আর এই যে বাকি যে বিশাল যে সংখ্যাটা আমার 5,500, যারা আমার সবগুলো ধাপ উত্তীর্ণ হয়ে তারা কোনো চাকরি পাচ্ছে না, এই তাদের পদগুলাতে কি করবে, ওই 40টা পদে একটা নিয়োগ সার্কুলার দিবে,
ওখানে প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা পরিচালনা কমিটি হবে, ওই কমিটির অ্যালাউন্স পাবে। এখানে 200 পদের অধিদপ্তরের 200 পদের একটা সার্কুলার দিবে, 3 লাখ আবেদন করবে, হিউজ পরিমাণে আবেদন ফি মাধ্যমে একটা রেভিনিউ আসবে, সবাই লাভবান হবে, প্রশ্ন ফাঁস হবে, বিশাল পরিমাণে টাকা আসবে। তারপর হচ্ছে আমার এখানে নিয়োগ বাণিজ্য হবে। তার মানে হচ্ছে এই আগের যে সিস্টেম সেটা চলতেই থাকবে। এবং ওই যে প্রমোটি যে গ্রুপটা আছে, এরা ভাই চাকরিতে ঢুকেছে হচ্ছে আপনার 15তম গ্রেডে, এরা চাকরিতে গেছে 20তম গ্রেডে, এরা চাকরিতে ঢুকছে আপনার 14তম গ্রেডে। তো এরা আপনার রাষ্ট্রকে যেই সার্ভিস দিবে, আর এই নন ক্যাডার থেকে বিসিএস নন ক্যাডার থেকে যারা আসবে তারা রাষ্ট্রকে যেই সার্ভিস দিবে, দুইটা সার্ভিস কি কখনো এক হইতে পারে? মানে একটা নন ক্যাডার আর ক্যাডার তো প্রায় একই, জাস্ট ক্যাডার যারা হয় তারা একটু সিরিয়ালে আগে থাকে অল্প মার্কসের ব্যবধানে, আর যারা নন ক্যাডার হয় তাদের পদ না থাকার কারণে তারা ওয়েটিং লিস্টে থাকে। তার মানে এরা নন ক্যাডার আর ক্যাডার, ধরেন আমরা ক্যাডারই যদি ধরি, তারা রাষ্ট্রকে যেই সার্ভিসটা দিবে, তারা হচ্ছে ধরেন প্রিলি পাস করতেছে 200, রিটেন পাস করতেছে 900, তারা ভাইবা পাস করতেছে 200। এই 900, 1100, 1300 পরীক্ষা দিয়ে যারা প্রাইমারি স্কুলের হেডমাস্টার হবে, ধরেন প্রাইমারি স্কুলের যারা হেডমাস্টার হবে 1300 পাস করে, আর এই পিএসসির অধীনে ধরেন ওই আলাদা সার্কুলারে মাত্র 100 মার্ক পরীক্ষা দিয়ে যারা প্রাইমারির হেডমাস্টার হবে, ভাই দুইটার মধ্যে কি পার্থক্য থাকবে না? যে 100 মার্কস পরীক্ষা দিয়ে পিএসসি দেখবেন যে নতুন বিধি করছে, তারা দেখবেন 1 সপ্তাহে মাত্র বিধি করে ফেলেছে, মাত্র 1 সপ্তাহে। অথচ এই নন ক্যাডার বিধি আমার আজকে 5 মাস ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে থাকে। আর এই প্রাইমারির যে আলাদা সার্কুলারের বিধি, কারণ সেখানে আমার নিয়োগ বাণিজ্য আছে, প্রশ্ন ফাঁস আছে, আমার আলাদা সার্কুলার, আমার ভাতা আছে, অ্যালাউন্স আছে, এটা 1 সপ্তাহে পাস হয়ে গেছে, 1 উইকে। তারা নতুন একটা ইয়ে করছে যে প্রাইমারি হেডমাস্টারে যে আমার 90 মার্কস হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে, আর 10 মার্কস হচ্ছে আমার ভাইবা হবে। মানে প্রাথমিকের 90 মার্কস সে প্রিলি দিবে, আর 10 মার্ক ভাইবা দিয়ে আমি একটা ক্যান্ডিডেটকে কিভাবে জাজ করব? এটাতে বুঝাই যাচ্ছে আমার 10 মার্ক রাখছে, ওই যে তুমি ভাইবা দিতে আসবা ওখানে আমার এটা সেটা হবে, এটা তো বুঝতে পারতেছেন, খুলে না বলি। মানে 10 মার্ক ভাইবা রেখে এখানে কি জাজ করবে একটা ক্যান্ডিডেটকে? তার মানে ওই যে নিয়োগ বাণিজ্য, ওই যে প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট, এগুলো সব আবার সক্রিয় হয়েছে। তার মানে এই যে 100 মার্ক পরীক্ষা দিয়ে আমার প্রাইমারির হেডমাস্টার হবে, আর 1300 মার্ক পরীক্ষা দিয়ে প্রাইমারি হেডমাস্টার হবে, দুইজনের মধ্যে রাষ্ট্রের যে সেবাটা দিবে তারা, এটা তো আকাশ পাতাল পার্থক্য। তার মানে আমার এই যে মন্ত্রণালয়, আমার এই যে দপ্তর, আমার এই যে অধিদপ্তর যেগুলো আছে, সেখানে 1300 মার্ক পরীক্ষা দিয়ে একটা লোক আসা, আর এই আলাদা মানে নিয়োগ পরীক্ষা দিয়ে 100 মার্কের পরীক্ষা দিয়ে 300 মার্কের পরীক্ষা দিয়ে লোক আসা, রাষ্ট্রের সার্ভিসটা তো ডেফিনেটলি ভিন্ন হবে। তো এই জায়গা থেকে আসলে মানে একটা চরম একটা অন্যায় আসলে করা হচ্ছে, এটা রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের জনগণের সাথে, এবং আপনারা যারা বিসিএস দিচ্ছেন আপনাদের সবার সাথে। যে কারণে আসলে এখন প্রশ্ন আসছে যে 5ই আগস্টের পরে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই জায়গায় এই 23-এর এই কালো বিধি কিভাবে থাকে এখনো কিভাবে থাকে? তো এই জায়গা থেকে আসলে এখন বলা হচ্ছে এই যে 43তম বিসিএস যারা দিয়েছে, মানে এই 5ই আগস্টের পরে যখন নতুন সরকার আসলো, 5ই আগস্টের পরে নতুন পিএসসি আসলো, আসার পরে 5ই আগস্ট এই নতুন পিএসসি আসার পরে তারা বলছে যে আমরা এই 23-এর যে নন ক্যাডার বিধিতে, মানে এর আগের যে বিধিগুলা ছিল, অর্থাৎ 14-এর যে বিধি, তারপর হচ্ছে 10-এর যে বিধি, সেখানে নন ক্যাডার থেকে হিউজ পরিমাণে নিয়োগ দিতে, এই নতুন পিএসসি আসার পরে তারা গভর্নমেন্টকে বলল যে আমরা হচ্ছে এই 43তম বিসিএস এর জন্য তারা একটা অধিযাচন করে বিভিন্ন তারা মন্ত্রণালয়, যে হচ্ছে আমরা এখান থেকে নন ক্যাডার থেকে একটা নিয়োগ দিব। তো পিএসসির এই সুপারিশে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, তারা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে, তারা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় যে শূন্য পদের আবেদন চায়, যে কোন কোন মন্ত্রণালয়, কোন কোন অধিদপ্তর, কোন কোন দপ্তরে পদ খালি আছে, সেটা হচ্ছে আমরা 43-এর যে নন ক্যাডার আছে তাদের থেকে আমরা নিয়োগ দিব। তো পরবর্তীতে দেখা গিয়েছে এটাতে গভর্নমেন্টও রাজি হয়, নতুন পিএসসি তারাও বলে যে আমরা একটা নিয়োগ দিব। পরবর্তীতে এই যে জুন কিংবা মে মাসে এই 43তম বিসিএস এর জন্য আপনার প্রায় 9000-এর মতো অধিযাচন যাচিত পদ আসে, যেটা আসলে বলা হচ্ছে যে 43-এর যে নন ক্যাডার তাদেরকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এই যে বিধি, যেটা পিএসসিও চাচ্ছে, যেটা গভর্নমেন্টও চাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমার এখন জনপ্রশাসনে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে এটা ঘুরপাক খাচ্ছে। যে কারণে এখন আমরা বলতেছি সবাই মিলে যে এই যে আমার 23-এর যে নন ক্যাডার বিধি, এটা সংশোধন হইতে হবে, এটা পরিবর্তন হইতে হবে, এটা বাতিল হইতে হবে। বাতিল হয়ে আমার ওই যে মেরিটোক্রেসির ভিত্তিতে যেটা 14-এর বিধি বা 10-এর বিধি অনুযায়ী যেটা নিয়োগ হইতো নন ক্যাডার থেকে বিশাল অ্যামাউন্টের, আমাদের ওই বিধিতে ফিরে যেতে হবে, বা ওইটার একটা সংশোধিত বা এক্সটেন্ডেড রূপ আসতে হবে। তো যে কারণে এই 23-এর বিধি, কালো বিধি, যেটা এই বিভিন্ন ভেস্টেড গ্রুপ, প্রশ্নফাঁস চক্র, তারপরে হচ্ছে এই যে
আপনার নিয়োগ বাণিজ্যকারী যারা আছে, পলিটিক্যাল যারা ছিল, যারা এটা করেছিল, এটা যদি এখন বাতিল না হয় 23-এর বিধি, তার মানে হচ্ছে আমার যে বিসিএসটা, এটাতে আসলে দেখবেন যে আপনার 1700, তারপর হচ্ছে 1600, মাত্র 4 লাখ পরীক্ষা দিবে, এই 1700, 1600, 1800 ক্যাডার হবে, আর বাকি সবাই সবগুলো ধাপ সফলতার সাথে উত্তীর্ণ হয়েও তারা আসলে কোনো চাকরি পাবে না। মানে আলটিমেটলি জীবনের 2 থেকে 3 বছর এখানে নষ্ট করে তারা কোনো চাকরি পাবে না। অপরদিকে ওই যেই আলাদা আলাদা মানে 200 পদে 300 পদে যে সার্কুলার হবে, সেখানে হচ্ছে 100 বা 200, 300 মার্কের পরীক্ষা দিয়ে টাকা দিয়ে প্রশ্ন কিনে আইসা তারা রাষ্ট্রের দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ে সেবা দিবে। তাহলে আগামী রাষ্ট্র ব্যবস্থাটাও রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে, এবং যারা বিসিএস দিচ্ছেন তাদের জীবনেরও একটা অপচয় হবে। যে কারণে আর কি এখন নতুন করে আলোচনা আসছে, এই 23-এর নন ক্যাডার বিধি যদি আমার বাতিল না হয় বা পরিবর্তন না হয়, তাহলে আসলে আমার বিসিএস সেক্টরে আসাই উচিত না। কারণ আপনি মাত্র 1700, 4 লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 1700 নিয়োগ হবে, মাত্র 1500 নিয়োগ হবে, 1800 নিয়োগ হবে, এটা তো পুরো একটা অনিশ্চিত লাইফ। তো এই জায়গা থেকে এখন এই 23-এর নন ক্যাডার বিধি বাতিল হওয়াটা হচ্ছে এই সময়ের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের ভালো সেবা পাওয়ার জন্য। কারণ আমরা জনগণ তো, যারা আপনারা পাবলিক সার্ভিসে যাবেন, তাদের কাছ থেকে ভালো সেবাটা আমরা ডিজার্ভ করি জনগণ। তো এখন ওই জায়গা থেকে যদি প্রশ্ন ফাঁস করে 200 মার্কের পরীক্ষা দিয়ে যদি প্রাইমারি হেডমাস্টার হয়, প্রশ্ন কিনে যদি প্রাইমারি হেডমাস্টার হয়, তাহলে জনগণও ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্রের বিশাল সংখ্যক এই যে তরুণ মেধাবী, আমরা এখন ডেমোগ্রাফিক যে ডিভিডেন্টে আছি, আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। যে কারণে আসলে আমরা আসলে এই যে পিএসসির কাছে আমরা 15 দফা প্রস্তাবনা নিয়ে আসলে এনসিপি থেকে 3 প্রতিনিধি সদস্যের একটা টিম তারা গিয়েছে। এর আগে হচ্ছে আরো 2 থেকে 3 মাস আগে যখন পিএসসি সংস্কার আন্দোলনটা শুরু হয়, তখনও এনসিপি থেকে একটা টিম গিয়ে পিএসসি কে 12 দফার একটা দাবি, 10 কিংবা 12 দফার একটা দাবি দিয়ে আসছে, সেখানে নন ক্যাডার বিধি ছিল। দেখুন আমরা দেখি যে এই দাবিগুলো আমরা আজকে যেগুলো বলেছি, পিএসসি এর আগেও অনেক, পিএসসি হচ্ছে এই নতুন পিএসসি আসার পরে তারা দেখবেন যে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে তারা সমাবেশ করেছে, তারা শিক্ষার্থীদের, পরীক্ষার্থীদের মতামত নিয়েছে। তাহলে এই যে আপনি বিভাগীয় পর্যায়ে যে মতামত নিলেন, আমরা আজকে যেই 15টা দাবি দিয়েছি, এবং পিএসসি সংস্কার আন্দোলন নিয়ে যে ব্যাচগুলা মাঠে আন্দোলন করতেছে, তারাও কিন্তু যেই দাবিগুলা দিচ্ছে, এই সবগুলাই কিন্তু পিএসসিকে আসলে, পিএসসি যখন বিভাগীয় সফরগুলা করে, বিভিন্ন বিভাগ পর্যায়ে বিভিন্ন শিক্ষার্থীদের, পরীক্ষার্থীদের সাথে মতামত নেয় যে পাবলিক সার্ভিস কমিশন কিরকম হওয়া উচিত, তখন কিন্তু সেই দাবিগুলো পিএসসি জেনেছিল। তাহলে পিএসসি দাবিগুলো তো, তারা যখন পিএসসি গঠিত হয় বিভাগীয় সফর করে, তো এই নন ক্যাডার 23-এর বিধি এটা তো পিএসসি তারা জানে। তারপর পিএসসির যারা সদস্য, তারাও তো জানে কোন কোন সংস্কার প্রয়োজন। এখন তারা পারতেছে না কেন, মানে তারা করতেছে না কেন কাজ? এই জায়গায় আমাদের আজকে প্রশ্ন ছিল, যেগুলো তো সব আপনার, এই যে আমরা আজকে 15 দফা দাবি দিলাম, তারপর আপনাদের সাথে দফায় দফায় ধরেন বিভিন্ন যে রানিং 43 বেচ, তারপরে 44 বেচ, 45 বেচ, তারপর এই যে 2টা স্পেশাল বিসিএস হলো 48, 49, এই বেচগুলো, তারপর হচ্ছে এই যে 47, এখন আপনার এই যে বেচগুলো যে আপনাদের কাছে আসতেছে, দেখা করতেছে, সংস্কারের কথা বলতেছে, আপনারা এগুলা কেন বাস্তবায়ন করতেছেন না? এই জন্য আজকে আমরা পিএসসির কাছে গিয়েছি, গিয়ে সকাল 11টা থেকে আমার 2টা 10 পর্যন্ত পিএসসির সাথে আমরা বিস্তারিত কথা বলেছি। এখন কি কথা বলেছি এবং পিএসসি কি বলেছে, আমার মনে হয় এগুলো আপনাদেরকে জানা উচিত, এবং পিএসসি আসলে কোন কোন ধরনের চেঞ্জগুলো করতে পারবে, কোন কোন ধরনের চেঞ্জগুলো করতে পারবে না, এবং কোন কোন জায়গায় আসলে মানে সবার সম্মিলিত একটা ইফোর্ট দরকার হবে, ওই জায়গাগুলো আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে প্রথম দফাটা হচ্ছে এই যে 23-এর নন ক্যাডার বিধি, যেই বিধিটা যদি সংশোধন হয় 23 সালের এই কালো বিধি, তাহলে আমার 2 থেকে 3 হাজার ভাইবা পাস করা ওয়েটিং লিস্ট থেকে আমার নন ক্যাডারের একটা বিশাল সংখ্যক একটা চাকরি আসলে বিসিএস থেকে আসবে, এবং রাষ্ট্র একটা ভালো সেবা পাবে, প্রশ্ন ফাঁসের সংখ্যাটা কমে যাবে, নিয়োগ বাণিজ্যের সংখ্যাটা কমে যাবে। তো যে কারণে এই 23-এর নন ক্যাডার বিধি এটা সংশোধন হতে হবে। তাহলে এটা এখন কোন অবস্থায় আছে? এটা যেহেতু পিএসসি গঠন হওয়ার পরে তারাও এটা সংশোধন চেয়েছে, তারা এটা হচ্ছে এই জনপ্রশাসনে পাঠিয়েছে, জনপ্রশাসন থেকে এটা প্রধান উপদেষ্টার যে দপ্তর, সেই দপ্তরে আছে, এবং সেই ফাইল এটা প্রধান উপদেষ্টার দপ্তরে পড়েই আছে, প্রধান উপদেষ্টা কোনো সাইন করতেছেন না। তো যে কারণে আমরা বলেছি পরীক্ষার্থীদের স্বার্থে এই যে নন ক্যাডার বিধি, যেটার মাধ্যমে আমি বিসিএস থেকে আরো 3000, 3500, আমি 2500 ভালো ক্যান্ডিডেট, যোগ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা রাষ্ট্রকে সেবা দিবে, তাদেরকে নিয়োগ দিতে পারবো, এটা দ্রুত বাস্তবায়নের জন্য পিএসসিকে আমরা বলেছি প্রধান উপদেষ্টা বরাবর দ্রুত আপনারা চিঠি ইস্যু করেন, আজকে ইস্যু করেন। তো আমরা থাকা অবস্থায় পিএসসির চেয়ারম্যান তিনি আমাদেরকে বলল, আমার পৃষ্ঠাটা কোথায়, একটা মিনিট, আমি সবগুলো এখানে লিখে রেখেছি, যে আমি পিএসসি চেয়ারম্যান যিনি ছিল তাকে বললাম যে স্যার, আমাদেরকে কিন্তু এগুলো শিক্ষার্থীদের সাথে আমাদেরকে বলতে হবে খোলামেলা, যে আসলে কেন পারতেছেন না আপনারা, এবং আমরা তাদেরকে জবাব দিতে হবে যে 23-এর নন ক্যাডার বিধি
আপনারা কাজ করতেছেন কিন্তু বাতিল এটা হচ্ছে না কেন, সংশোধন হচ্ছে না কেন? তখন আমরা বলছি যে এটা যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ে এটা ঘুরপাক খাচ্ছে, তাহলে আপনারা হচ্ছে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের স্বার্থে আপনারা একটা চিঠি ইস্যু করেন। তখন আমরা থাকা অবস্থায় পিএসসির চেয়ারম্যান যে কথাটা বলেছিল যে তারা হচ্ছে আজকেই তারা হচ্ছে একটা তাগিদপত্র এই প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা পাঠাবে, এবং যতদূর সম্ভব তারা এটা পাঠিয়েছে তাগিদপত্রটা। তাহলে এখন পিএসসি থেকে আবার তাগিদপত্র পাঠানো হয়েছে। এখন এই যে তাগিদপত্র পাঠানো হয়েছে, এটা যদি কাজ, তাহলে এই তাগিদপত্রটা আসলে রেসপন্স কে করবে? মানে প্রধান উপদেষ্টাকে কে বলবে যে আপনি এই ফাইলটা এবার স্বাক্ষর করেন, নন ক্যাডার ভিত্তি এটা পিএসসি থেকে তাগিদপত্র আসছে। তো আমরাও বলেছি একটা চিঠি ইস্যু করতে, পিএসসি ইনস্ট্যান্ট আমাদেরকে বলতেছে এটা নিয়ে কাজ চলতেছে, আমরা তাগিদপত্র আজকেই পাঠাচ্ছি। তাহলে আজকে তাহলে পাঠিয়ে দিছে। এখন এটা আছে যে প্রধান উপদেষ্টার যে মুখ্য সচিব যিনি আছেন, ওনার নাম মেবি সিরাজউদ্দিন মিয়া বা সিরাজউদ্দিন সাথী। এই মুখ্য সচিব যিনি আছেন, এটা হচ্ছে এখন সম্পূর্ণ মুখ্য সচিবের উপর। মুখ্য সচিব যদি এই ফাইলটা খোলে, এই তাগিদপত্র অনুযায়ী যদি ফাইলটা খোলে, নন ক্যাডার বিধির প্রধান উপদেষ্টাকে বলে এটা সংশোধনের, আপনি বিশেষ সংশোধনের এটা আপনি সাইন দিয়ে দেন, তাইলেই হচ্ছে এই নন ক্যাডার বিধিটা 23-এর এই যে কালো বিধি এটা সংশোধন হয়ে যাচ্ছে। সংশোধন হয়ে আমার নন ক্যাডার থেকে একটা চাকুরির বিশাল একটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তার মানে এখন হচ্ছে আমরা পিএসসিতে গিয়েছি, পিএসসিতে গিয়ে তাদেরকে আমরা চিঠি ইস্যু করতে বলছি, পিএসসি চিঠি ইস্যু করেছে, তারা তাগিদ ইস্যু দিয়েছে। যেহেতু তাগিদ ইস্যু দিয়েছে, আমরা চেয়েছিলাম আজকে দুপুরেই, অর্থাৎ পিএসসি থেকে যেহেতু আমরা 2টা 10-এ বের হয়েছি, সাংবাদিকদেরকে ব্রিফ করেছি, আমরা 2টা 30 থেকে শুরু করে এই যে প্রধান উপদেষ্টার যে মুখ্য সচিব যে সিরাজউদ্দিন সাথী, তার পিএসের সাথে আমরা লাগাতার কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছি যে আমরা এই মুখ্য সচিবের সাথে দেখা করব, এবং এই নন ক্যাডার ইস্যুটা তিনি কেন আটকে রাখছেন, কেন প্রধান উপদেষ্টা সাইন দিচ্ছেন না, এটা শিক্ষার্থীদেরকে জানাতে হবে, এবং আমরাও সাংবাদিকদেরকে ব্রিফ করব। তাকে দফায় দফায় মুখ্য সচিবের পিএসকে দফায় দফায় ফোন দেওয়ার পরে যে স্যার অফিসে আছে, স্যার অফিসে নাই, স্যার হচ্ছে মিটিংয়ে আছে। তো সর্বশেষ 4টার দিকে আসরের সময় ওনার পিএস, ভদ্রলোকের পিএস আমাদেরকে জানালো যে স্যার হচ্ছে এখন আমার ওই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে ওখানে একটা মিটিংয়ে আছে, উনি ফোন ধরতেছে না, তাই আপনারা একটু ওয়েট করেন। আমরা 5টা পর্যন্ত ওয়েট করলাম। তারপরে আর ওই পিএস খুব বেশি আপডেট, পিএস আমাদেরকে বললো যে এই যে মুখ্য সচিব ওনার হচ্ছে গতকালকে চোখ অপারেশন হয়েছে, মানে ঘুরাচ্ছে কেন যেন আমাদের কাছে মনে হচ্ছে যে ওনার চোখ অপারেশন হয়েছে, আপনাদের সাথে আজকে দেখা করতে পারবে না। ইনস্ট্যান্ট হচ্ছে আমি এবং হচ্ছে মনিরা শারমিন এনসিপির যুগ্ম আহ্বায়ক, আমাদের এনসিপির শীর্ষ নেতৃত্ব যারা আছে তাদেরকে দিয়ে এই ভদ্রলোককে ফোন দেওয়ানো ফোন ফোন দিছি যে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে একটা একটা ভালো একটা দাবি নিয়ে, সেটার জন্য আমাদের একটা টিম আপনাদের সাথে দেখা করবে। তো উনি বললো যে আসলেই আমার চোখ অপারেশন হয়েছে, আজকে আমি একটু অসুস্থ ফিল করতেছি, আপনারা হচ্ছে আগামী মঙ্গলবারে আসেন। যেহেতু আগামী মঙ্গলবারে শিডিউল দিয়েছে, আমরা আগামী মঙ্গলবারে যাব। গিয়ে এই নন ক্যাডার ইস্যু যদি আমার সমাধান যদি মঙ্গলবারে হয়ে যায় তাহলে তো ফাইন, যদি সমাধান যদি না হয় তাহলে এক্ষেত্রে আপনারা যারা বিসিএস এখন দিচ্ছেন, রানিং বেস আছেন, এই যে 33 থেকে শুরু করে রানিং যে বেচগুলো আছে 50 পর্যন্ত তারা, এবং হচ্ছে যারা সামনে বিসিএস দিবেন, আপনাদের সকলের স্বার্থে আপনাদের একটা সম্মিলিত একটা প্রচেষ্টা এখানে লাগবে আর কি। যদি এই প্রধান উপদেষ্টার মুখ্য সচিব যিনি আছেন তিনি যদি আমাদের মঙ্গলবারে, দেখি আমরা কি বলে, মঙ্গলবারে আমরা যাব, যদি উনি শিডিউল চেঞ্জ না করে, শিডিউল যদি আমাদেরকে ঠিক রাখে, গিয়ে যদি দেখি যদি এটা সমাধান হয় তাহলে তো হলো, যদি না হয় তাহলে আপনাদের সবার সম্মিলিত একটা সাহায্য এই জায়গাতে লাগবে। কারণ এই সময়ে আমরা এরকম একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 2000 স্টুডেন্ট মানুষ শহীদ হওয়ার পরেও যদি আমরা এই 23-এর কালো বিধি, এই প্রশ্ন ফাঁস, নিয়োগ বাণিজ্য থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাইলে বাংলাদেশের ইতিহাসে এই নন ক্যাডার বিধি এটা আর কখনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। তো যে কারণে আসলে আপনাদের সবার একটা সম্মিলিত একটা ইফোর্ট, একটা সচেতনতা, একটা জনমত এখানে লাগবে, যেন এই সরকারি এই বিধিটা, কালো বিধিটা থেকে সকল চাকরির ক্যান্ডিডেটদেরকে রক্ষা করে। তার মানে পিএসসির জায়গা থেকে তারা ইস্যু চিঠি করে দিয়েছে। এখন হচ্ছে এই মুখ্য সচিব যিনি আছেন প্রধান উপদেষ্টার, তার থেকে মঙ্গলবার যিনি শিডিউল দিয়েছেন আমাদের, যাব, তারপরে দেখবো যে কি হয়, তারপরে সেটা আপনাদেরকে আপডেট জানাবো। যদি হয় তাহলে তো হইলো, না হলে হচ্ছে আপনাদের সবার একটা সম্মিলিত সাপোর্ট এখানে দিতে হবে, কারণ আপনাদের দাবি আপনারা আদায় করে নিয়ে আসতে হবে। তারপরে দ্বিতীয়ত আমরা বলেছি এই নন ক্যাডার বিধিটা যদি পাস হয়ে যায় তাহলে হচ্ছে যে 43তম বিসিএস এর যারা কালো বিধির প্রথম শিকার হয় তাদের জন্য হচ্ছে যে অধিযাচিত যে 9000 পদ আসছিল, এই 9000 পদ আসছিল সেটা যেন দ্রুত দিয়ে দেওয়া হয়। এটাও আসলে ওই প্রধান উপদেষ্টার যে মুখ্য সচিব
তার কাছে আছে। তারপর হচ্ছে এই যে 44তম বিসিএস এর পুনর্মূল্যায়ন যে বিধিটা, রেজাল্ট যে পুনর্মূল্যায়ন করার এই বিধিটা হচ্ছে যে হাসনাত যে বললো যে আসলে এই যে আমাদের আমলা যারা আছে, এই যে ব্ল্যাক বক্সে যারা আছে, তারা আসলে গুন্ডামি শুরু করেছে। এই বিধিটা আসলে আপনারা দেখবেন যে চাকরির পরীক্ষায় যে এই 700 টাকার আবেদন ফির পরিবর্তে যে 200 টাকা করলো, এই বিধিটা করতে মনে হয় আমার 1 মাসও লাগে না, আমার হচ্ছে কত 2 সপ্তাহ না 3 সপ্তাহ লেগেছে, আমি সঠিক জানি না। কিন্তু এই মানে চাকরির পরীক্ষাটা আসলে পুনর্মূল্যায়ন করবে 44-এর বিসিএস যেহেতু রিপিট ক্যাডার আসছে। ভাই এই বিধিটা আসলে মন্ত্রণালয় এক দপ্তর থেকে আরেক দপ্তর এভাবে ঘুরতে ঘুরতে আজকে প্রায় 3 মাস হয়ে গেছে। তারা এক চিঠি ইস্যু করে এক দপ্তর আরেক দপ্তরকে, ফাইল ইস্যু করে, এটা ঘুরতেছে। পরবর্তীতে হচ্ছে প্রধান উপদেষ্টা যেদিন সবগুলো দলকে ডাকলো, তখন হচ্ছে এই নাহিদ ইসলামের নেতৃত্বে, আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যে টিমটা যায়, তারা গিয়ে আসলে বলে যে আসলে এই যে শিক্ষার্থীরা, আপনি তো আসলে আসছেন, সামনে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন, কিন্তু আপনি শিক্ষার্থীদের জন্য কি করলেন? আপনি হচ্ছে দ্রুত এই যে নন ক্যাডার বিধি, তারপরে এই যে পুনর্মূল্যায়ন, এগুলো হচ্ছে করে দিয়ে যান। তখন প্রধান উপদেষ্টা রাতে তিনি তার দপ্তরে গিয়ে তিনি খোঁজ নিলেন যে আসলে 44-এর পুনর্মূল্যায়নের ইয়াটা কই, ফাইলটা কই, সেটা স্বাক্ষর দিলেন। সকালে আসলে আমরা দেখলাম যে সেটা পত্রিকায় আসলো। তাহলে এখন হচ্ছে আমার 44-এর পুনর্মূল্যায়ন রেজাল্টটা আমাদের হবে, মানে হয়ে গেছে। এই যে পুনর্মূল্যায়নের যে বিধিটা, এটা পাস হয়ে গেছে। পিসিও আজকে বলল যে এটা তারা ধারণা করতেছে যে আগামী 2-1 দিনের মধ্যে পুনর্মূল্যায়ন বিধিটা তারা হাতে পেয়ে যাবে। তারপরে যখন তারা পেয়ে যাবে, তারপর হচ্ছে তাদের যে রেজাল্টের কার্যক্রম, 44তম রেজাল্ট, সেই কার্যক্রমটা তারা শুরু করবে। শুরু করলে তারা ধারণা করতেছে 1 সপ্তাহের মধ্যে, 1 উইকের মধ্যে তারা হচ্ছে 44-এর রেজাল্ট দিয়ে দিতে পারবে। এখন সমস্যা হচ্ছে এই 44-এর জন্য কিন্তু 800 পদ আরো বৃদ্ধি করার কথা, এবং প্রত্যেকটা বিসিএসই কিন্তু হচ্ছে আপনারা জানেন যে আসলে কিছু পদ বৃদ্ধি করা হয়, যে ফাইনাল যে রেজাল্টের আগে ক্যাডারের কিছু পদ বৃদ্ধি করা হয়। তাহলে 44-এর জন্য এই যে 870টা পদ আসছিল বৃদ্ধি, অধিযাচিত পদ, এই পদগুলোতে দেখা গিয়েছে যে আমার 48 এবং হচ্ছে 49 বিসিএসে কিছু টেকনিক্যাল ক্যাডার চলে যাওয়ায় এখানে আসলে 430টা পদের মতো অবশিষ্ট রয়ে যায়। তো যে কারণে আমরা বলছি যে এই 44-এর রেজাল্ট যেহেতু আপনারা পুনর্মূল্যায়ন বিধিটা আপনারা পেয়ে যাবেন, পিএসসিকে আমরা বলছি, তাহলে হচ্ছে এই যে 430টা পদ নতুন করে যখন রেজাল্ট দিবেন, তখন হচ্ছে এই 430টা পদ অন্তর্ভুক্ত করে আরো নতুন আমার 400 ছেলেপেলে যদি ক্যাডার হয়, তাহলে আমার 450 প্রায় 500 পরিবারের মতো তাদের জন্য একটা সুসংবাদ হবে। তো তখন পিএসসি আমাদেরকে বললো আমাদের এই পুনর্মূল্যায়ন বিধি যখন চলে আসবে, আর এই 430টা যে পদ, অধিযাচিত পদ, এটা তো আর আমার হাতে নাই, এটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, তারা যদি এটাকে স্বাক্ষর করে দিয়ে দেয় যে 430টা পদ ওকে, তখন হচ্ছে আমাদের এই ফাইনাল রেজাল্টের সাথে আরো 430টা পদ অ্যাড করে আমরা রেজাল্ট দিয়ে দিতে পারবো। তো তখন আমরা পিএসসিকে বলছি এই যে 430টা পদ, এটা আসলে জনপ্রশাসনের কোথায় আছে এবং হচ্ছে এটা কোন জায়গায় আছে, আপনারা খবর নিয়েছেন কিনা? তখন ওনারা বললো যে আমরা খবর নিয়ে জানাচ্ছি। তো এই জায়গায় আসলে ওনাদেরও কিছুটা ল্যাকিংস এখানে আমরা দেখতে পাইছি, যে তাদেরও এখানে একটা তোড়জোড় থাকা দরকার ছিল পিএসসির, সেটা আমরা এখানে একটা ল্যাকিংস দেখতে পাইছি। তখন আমাদের সামনেই পিএসসির চেয়ারম্যানের যিনি আছেন, সহকারী আছেন, তিনি ফোন দিয়েছেন জনপ্রশাসনে, ফোন দিয়ে বললেন যে এটাও প্রধান উপদেষ্টার দপ্তরে আছে। মানে এই যে 430টা পদ, 870টার মধ্যে 48 এবং 49-এ টেকনিক্যাল কিছু পদ চলে গেছে, আর যে 430টা আছে, এই 430টা পদ এটাও প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে। তার মানে ওই যে সিরাজউদ্দিন যে সাথী, তার কাছেই হচ্ছে, মানে সবকিছু আসলে পিএসসির সবকিছু আসলে দেখা যাচ্ছে আমার জনপ্রশাসনের মুখ্য সচিবের কাছে চলে যাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে ওই 430টা পদ যদি জনপ্রশাসন থেকে আসতে যদি লেট হয়, আর পিএসসি যদি এর মধ্যে পুনর্মূল্যায়ন বিধিটা পেয়ে যায়, আর ওটা যদি লেট হয় 430টা পদ, তাহলে হচ্ছে পিএসসি তারা বললো যে তারা এটা খুব দ্রুত রেজাল্ট দিয়ে দিবে। তো আমরা বলেছি আমরা যখন জনপ্রশাসন বা এই যে মুখ্য সচিবের কাছে যখন যাব, তখন আমরা এটা জিজ্ঞেস করবো যে আসলে এই 430টা পদ আপনারা কেন আটকে রেখেছেন, কেন সাইন দেন নাই। তো তখন হচ্ছে যেন পিএসসি যদি এটা দ্রুত হয়ে যায়, তাহলে পিএসসি যেন এটার সাথে, রেজাল্টের সাথে এই 430টা পদ তারা যেন অ্যাড করে দেয়। তারপর হচ্ছে এই 4-5 একই, ওইটা 23-এর নন ক্যাডার বিধির সাথে রিলেটেড। তারপর এবার আসি যে পিএসসি আসলে কি কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে চায়। আমরা পরিবর্তনের কথা বলেছি স্বচ্ছতা এবং জবাবদিহিতা রক্ষার্থে। তো এই জায়গা থেকে একটু অল্প করে বলি যে প্রিলি, রিটেন, ভাইবা এবং খাতা দেখায় পিএসসি কে আমরা কিছু প্রস্তাব করেছি স্বচ্ছতা জবাবদিহিতা রক্ষার জন্য। এখানে আমরা বলেছি যে 45তম যে বিসিএস এর যে ভাইবা আছে, এখানে পিএসসি যে হাজিরাপত্র দিয়েছে, এখানে তারা বলেছে মার্কস 100 নাম্বার। তো আমরা এটার আপডেট জানতে চেয়েছি যে আমরা এর আগে যখন এসেছিলাম তখন আপনারা বলেছিলেন যে আপনারা 45 থেকেই বিসিএস ভাইবার মার্কস 100 করতে হবে। তখন তারা আমাদেরকে একটা অজুহাত দেখিয়েছিল যে সার্কুলারে আসলে 200 মার্ক উল্লেখ ছিল, যে কারণে 100 নিতে পারবো না। পরবর্তীতে আজকে যখন
হাসনাত আবদুল্লাহ সহ মনিরা শারমিন আপু সহ বললো যে আপনারা আমাদেরকে এর আগেও কথা দিয়েছেন যে কারণ এই ভাইভাতেই 200 মার্ককে কেন্দ্র করি যেহেতু সবচেয়ে বেশি ম্যানিপুলেশন হয়, সবচেয়ে বেশি রাজনীতিকরণ হয়, এই জায়গাটাতে স্বচ্ছতা জরুরি। তো এটা 45তম বিসিএস থেকেই এই 100 মার্কস কার্যকর করতে হবে। এবং পিএসসি তাদের চেয়ারম্যান স্যারের কথা অনুযায়ী এটা বুঝতে পারলাম তারা এই 45তম বিসিএস থেকেই ভাইভা 100তে কার্যকর করবে। তার মানে এটা 80% সম্ভাবনা বা 90%ই বলতে পারি। 90% সম্ভাবনা হচ্ছে আমার বিসিএস এর ভাইবা মার্কস 100, এটা 45তম বিসিএস থেকেই কার্যকর হতে যাচ্ছে, এটা 90% সম্ভাবনা। তার মানে ভাইভাতে একটা পরিবর্তন আসতেছে, এটা একটা বিশাল পরিবর্তন কিন্তু, যে 200 মার্কের জায়গায় 100 মার্ক, যেটা আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল। কারণ এই 200 মার্কের জায়গায় হচ্ছে এখানেই রাজনৈতিক ম্যানিপুলেশন হইতো, যারা ডিও লেটার দিত তাদেরকে দেখা যেত ভাইবা মার্ক 170-80 দিয়ে দিয়ে ক্যাডার বানিয়ে দিত। তো এই জায়গায় আসলে 45তম বিসিএস থেকে আমার 90% সম্ভাবনা হচ্ছে এটা 45তম বিসিএস থেকে আমার 100 মার্কস হতে যাচ্ছে। এবং আমরা এটাতে স্পষ্ট করে বলছি যে এটা আমরা যখন প্রথমবার স্মারকলিপি দিয়েছি তখনই আমরা বলেছি যে 45তম থেকে কার্যকর করতে হবে। কারণ এই জায়গাটাতে আসলে এখন গণ অভ্যুত্থানের পরে এখন এটাতে ল্যাকিংস কিসে, তো তখন চেয়ারম্যান স্যারের কথা অনুযায়ী এটা বুঝলাম যে এটা আসলে 100 মার্কস 45 থেকে কার্যকর হবে। তারপরে হচ্ছে 7 নম্বর আমরা বলেছি এই যে প্রিলি লিখিত ভাইবার যে মার্কস সেটা প্রকাশ করতে হবে। কারণ এই মার্কস মানে আমার যদি স্বচ্ছতা হয়, আমার যদি প্রশ্ন ফাঁস না হয়, আমার যদি পলিটিক্যাল ম্যানিপুলেশন না হয়, আমার যদি কোনো ধরনের আর্থিক বা বাণিজ্যিক কোনো কিছু না হয়, তাহলে আমার মার্কস প্রকাশ করতে সমস্যা কি? তখন বললো যে এই যে লিখিত মার্কস যেটা, এটা তারা লিখিত মার্কসটা আমি সব লিখে নিয়ে এসেছি। তারা বলছে যে এই লিখিতর যে মার্কস এটা তারা 47 বিসিএস থেকে তারা প্রকাশ করবে, অর্থাৎ 47তম বিসিএস এর যখন রিটেন রেজাল্ট দিবে ওটার সাথে তারা লিখিতর মার্কস প্রকাশ করবে। আর প্রিলির যে মার্কস, এই প্রিলি মার্কসের জন্য তাদেরকে ওই যে বিধি, নতুন বিধি করতে হবে প্রিলির মার্কস প্রকাশের। তো ওই বিধি করতে হলে এটা আবার জনপ্রশাসনে পাঠাইতে হবে। তারপর ওই যে 14 এবং 18-এর যে ক্যাডার সার্ভিস যে রুল আছে সেই জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হবে। তার মানে সে বলতেছে যে মানে আমি চাইলেই নতুন কোনো উদ্যোগ নিতে পারতেছি না, যুগান্তরকারী উদ্যোগ আমি নিতে পারতেছি না, কারণ আমাকে আবার সেই জনপ্রশাসনে যাইতে হয়, জনপ্রশাসন আবার ফাইল ফালায় রাখে, কোনো রেসপন্স করে না। তো এটা আসলে তাদের কমিশনের বৈঠক প্রয়োজন হবে, তাদের বৃহৎ সিদ্ধান্ত হবে, নিতে হবে আর কি। তো রিটেনের মার্কসটা তারা হচ্ছে 47 থেকেই প্রকাশ করবে। আর ভাইবার যে মার্কস এটা নিয়ে একটু পরে বলতেছি ভাইবার মার্কসটার ব্যাপারে। তারপর 8 নম্বরে আমরা বলেছি যে চূড়ান্ত যে নম্বরপত্র, এটা দেখবেন যে বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট হওয়ার পরে 1-1.5 বছর পরে গিয়ে আপনি হচ্ছে পিএসসি তে অ্যাপ্লিকেশন করেন, 1000 টাকা দেন, তারপরে গিয়ে হচ্ছে আপনার যে মার্কশিট সেটা দেয়। আমরা বলেছি যে এই যে এসএসসি এইচএসসি এবং যে এইচএসসি আছে, এই যে 14 লক্ষ 10 লক্ষ পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর তাদের যেদিন রেজাল্ট পাবলিশ হয় তারা হচ্ছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে রোল নাম্বার দিয়ে এবং হচ্ছে তারা কোন বিভাগে পরীক্ষা দিয়েছে এটা দিয়ে তারা তাদের বাংলা, ইংরেজি, ম্যাথে, বিজ্ঞানে কত মার্কস পেয়েছে তারা ইনস্ট্যান্ট জানতে পারতেছে। তার মানে বিসিএস এ আজকের আধুনিক যুগে বিসিএস পাবলিক সার্ভিস কমিশন কেন তাদের ওয়েবসাইটে চূড়ান্ত রেজাল্টের সাথে সাথে তারা এই তাদের যে মার্কশিট এটা কেন প্রকাশ করতে পারবে না? কেন আমাকে 1 বছর ওয়েট করে তারপরে পিএসসি তে আবেদন করে 1000 টাকা দিয়ে? তো এই জায়গায় বলার পরে পিএসসি আমাদেরকে বলছে, এটাতে বলছে হচ্ছে আমার এটাও 47 থেকে, তারা বলছে যে এই 47 যে বিসিএসটা আছে এই বিসিএস থেকে তারা হচ্ছে তাদের এই পুরো চূড়ান্ত যে মার্কশিট যেটা এটা হচ্ছে ওয়েবসাইটে পাবলিশ করে দিবে। এবং আমরা বলছি যে 1000 টাকা যে নেওয়া হয়, মানে এটা এত বিশাল টাকা, এটা কেন নেওয়া হবে 1000 টাকা? আমি মার্কস দেখবো, মার্কশিট দেখবো, এই জায়গায় আমার টাকা কেন? তখন পিএসসি চেয়ারম্যান স্যার বলছে 1000 টাকা তারা হচ্ছে এটা ইয়া করে দিবে, বাদ দিয়ে দিবেন, টাকা রাখবেন, এরকম একটা বললো। আর বললো যে এই ওয়েবসাইটে এটা 47তম বিসিএস থেকেই মার্কশিটটা আর কি ওয়েবসাইটে দেখতে পারবেন আপনারা। তারপর হচ্ছে যে পুলিশ যে ভেরিফিকেশন, আপনি দেখেন যে 43-3-তে পুলিশ ভেরিফিকেশনে প্রায় আমার 230 না কতজনের মতো প্রথমে বাদ দিয়েছিল। পরবর্তীতে আন্দোলন বিভিন্ন ইয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এখান থেকে আবার 160 জনকে নিয়োগ দেওয়া হয়, অনেক সময় লেন্দি করে। তো পুলিশ ভেরিফিকেশন এই জায়গায় আমরা বলছি যে জটিলতা কমাইতে হবে, বিশেষ করে ওই যে একজন প্রার্থীর রাজনৈতিক আদর্শ, তারপর হচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে সে মাদ্রাসায় পড়ছে না স্কুলে পড়ছে, এই ব্যাপারগুলা এই ভেরিফিকেশন জটিলতা কমিয়ে ভেরিফিকেশনের যে পুরো প্রক্রিয়াটা আছে এটা হচ্ছে 1 মাসে নিয়ে আসতে হবে। ভেরিফিকেশন আমার কেন 4 মাস 5 মাস লাগবে? তো এই জায়গা থেকে আসলে পিএসসি যেটা বলছে এই যে ভেরিফিকেশনের যে রাজনৈতিক বা হচ্ছে অন্যান্য যে জটিলতা, এটা হচ্ছে তারা একটা নিজস্ব পলিসি তৈরি করেছে, পিএসসি তৈরি করে হচ্ছে আজ থেকে হচ্ছে 3 থেকে 4 মাস আগে তাদের নতুন ভেরিফিকেশনের পদ্ধতি এটা হচ্ছে তারা হোম মিনিস্ট্রিতে পাঠিয়েছে। কিন্তু হোম মিনিস্ট্রি এবং ওই মিনিস্ট্রি রিলেটেড যে সচিবালয় আছে তারা পিএসসিকে কোনো রেসপন্স এখন পর্যন্ত করতেছে না।
তো এই যে ভেরিফিকেশনের জটিলতা, এটা হোম মিনিস্ট্রির মধ্যে আছে এবং পিএসসি এটাতে করছে, কিন্তু হোম মিনিস্ট্রি কোনো রেসপন্স করতেছে না। তো এটা তারা বললো। আর এই যে 1 মাসের মধ্যে, যেটা আমরা বলছি 1 মাসের মধ্যে সম্পূর্ণকরণ, এটা তারা বলতেছে এই ভেরিফিকেশন প্রসেস এটা হচ্ছে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা আছে এটা তাদের দায়িত্ব। আমরা চাইলেও এখানে এটা ভেরিফিকেশন 1 সপ্তাহে হবে না 1 মাসে হবে, এটা আমাদের কাছে না, এটাও আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তো এই যে ভেরিফিকেশনের জটিলতার নতুন নিয়ম যেটা পিএসসি করছে, এটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশ করে দেয়, তাহলে হচ্ছে আর এই 1 মাসের মধ্যেও সম্ভব, এবং এই যে রাজনৈতিক যে জটিলতা সেটাও আর থাকবে না। তারপর হচ্ছে আমরা বলছি যে এই যে প্রতি বছরে একটা করে বিসিএস শেষ করা, এটা তারা বলছে এই যে চলমান যে জটগুলো আছে এই বছরের, এই আপনার 49 পর্যন্ত, এগুলা হচ্ছে শেষ হয়ে গেলে সফলভাবে, তারপরে তারা ভাবতেছে যে এরপরে আর এই ধরনের কোনো জটিলতা থাকবে না, ক্যালেন্ডার ইয়ারে একটা বিসিএস নেওয়া সম্ভব হবে। তারপর হচ্ছে শিক্ষা স্বাস্থ্য নিয়ে যে স্পেশাল বিসিএস গুলোতে আমরা বলছি যে এই যে প্যানেল সিস্টেম থাকতে হবে। প্যানেল সিস্টেম বলতে আমরা বলার চেষ্টা করেছি যে এই যে স্বাস্থ্যতে যে নতুন করে 48-এ যে নিয়োগ দেওয়া হচ্ছে, শিক্ষাতে যে 49-এ যে নিয়োগ দেওয়া হচ্ছে, তো এখানে আমার দেখা যাচ্ছে যে মাত্র এই লোকগুলাই 48-9 থেকে যারা স্বাস্থ্য এবং শিক্ষাতে যাবে, তারা অলরেডি আমার 43, 44, 45, তারপর হচ্ছে 50তম বিসিএস, 47তম বিসিএস তারা ক্যাডার হয়ে যাবে। তার মানে অনেকগুলো পদ আবার খালি হয়ে যাবে, তার মানে আমার সময় এবং সিস্টেম লস হচ্ছে। আবার এই যে অন্যান্য বিসিএস গুলো, আমার যে শিক্ষা ক্যাডার আছে 900 মার্কের পরীক্ষা দিয়ে, স্বাস্থ্য ক্যাডার আছে তারাও তো একটা পরীক্ষা দিয়ে আসে, তাহলে এখানে আবার এই 300 মার্ক যে পরীক্ষা দিয়ে আসে, তাহলে এই দুইটার মধ্যে তো একটা পার্থক্য তৈরি হইতেছে। তখন আমাদেরকে পিএসসি বললো যে এই 49 এবং 48 এই দুইটা বিসিএস তারা নিতে চায় নাই, এটা হচ্ছে সরকার থেকে চাপিয়ে দেওয়া হয়েছে যে আমাদের ইমিডিয়েট ডাক্তার লাগবে, ইমিডিয়েট হচ্ছে শিক্ষক লাগবে, যে কারণে তারা বাধ্য হয়ে এই দুইটা বিসিএস নিতে হয়েছে। তো আমরা বলছি যে যেহেতু নেওয়াই হয়েছে, তাহলে এখানে যেন প্যানেল সিস্টেম বা এটা ওয়েটিং সিস্টেম থাকে, মানে যারা এই শিক্ষা এবং স্বাস্থ্যতে আসবে, তারা যারা জেনারেল ক্যাডারে চলে যাবে রানিং বিসিএস গুলাতে, যেন ওয়েটিং লিস্ট থেকে যেন এই দুইটা বিসিএস আবার পরবর্তীতে সুযোগ দেওয়া হয়। তো এটা বলছে যে এটাও হচ্ছে তার পিএসসি করতে পারবে না, এটা তাকে বিধি করতে হবে, ওই জনপ্রশাসন থেকে অনুমতি নিয়ে পাস হয়ে আসতে হবে, এবং ওই যে ক্যাডার সার্ভিস 14-18 যে নীতিমালা সেটাও সংশোধন করতে হবে। তার মানে এটাও আসলে পিএসসির এই যে প্যানেল সিস্টেম করবে, একটা নতুন বিধি করবে, এটাও তার হাতে নাই, এটাও জনপ্রশাসন অধীনে। তার মানে আমার প্যানেল সিস্টেম তো এটা কম গুরুত্বপূর্ণ, ওই যে নন ক্যাডার বিধি, আমার 44-এর রেজাল্ট, অধিযাচিত পদ, সেগুলাই আসলে ঘুরতেছে আজকে 3-4-5 মাস ধরে। তাহলে এই ধরনের বিধি যদি আরো পাঠাইতে থাকে, তাহলে এগুলোর কোনো বাস্তবায়ন হবে কিনা, এরকম একটা আশঙ্কা তারা প্রকাশ করছে। তারপরে হচ্ছে 12 নম্বরে আমরা বলেছি যে এই যে ভাইবা পরীক্ষা, আমরা বলেছিলাম যে 200 থেকে 100 আসতেছে 45-এ, এবং যেটা বলছে যে 90%ই আমরা ধরে নিচ্ছি যে এটা 90%ই পসিবিলিটি আছে 45 থেকেই 100টা কার্যকর হবে, এবং পিএসসি এটাই বলেছে। তো এখন এই যে ভাইবার যে 100 মার্কস, এখন দেখা যাচ্ছে দুইটা ভাইবা বোর্ড, একই ব্যক্তি যদি এই বোর্ডে ভাইবা দেয় তাহলে সে পাচ্ছে 70, আবার সেম ব্যক্তি যদি আরেকটা বোর্ডে ভাইবা দেয় সে পাচ্ছে দেখা যাচ্ছে আমার 50 মার্কস পাচ্ছে। তাহলে এই যে বোর্ড ভিত্তিক যে আমার নাম্বার যে ডিফারেন্সিয়েট হচ্ছে, এই যে নাম্বারের যে পার্থক্য হচ্ছে, এটা পিএসসি এটা কমানোর জন্য আমরা বলেছি যে এই যে 100 মার্ক করা হবে, এটাকে যেন বিভিন্ন ক্যাটাগরাইজ করা হয়, অর্থাৎ বিভিন্ন 10টা ভাগে ভাগ করা হয়। ধরেন আমি 10টা ভাগে ভাগ করলাম, যে আমার ভাষা দক্ষতাতে আমি দিলাম 10, তারপরে আপনি বিশ্ববিদ্যালয়ে যে বিষয় পড়েছেন ওইটাতে 10, ক্যাডার চয়েস দিলেন ওটার উপর জিজ্ঞাসা করবো ওইটার উপর 10, তারপর হচ্ছে আপনার বাহ্যিক ও মানসিক যোগ্যতা 10, রাষ্ট্রের পলিসি নিয়ে 10। তো এরকম 10টা ক্যাটাগরি যদি আপনি ভাগ করে নেন, তাহলে এরকম 1 2 3 4 5 10, তাহলে আপনি যদি কমিউনিকেশনে খারাপ হন, তাহলে আপনি কমিউনিকেশনের সেক্টরে যে 10 মার্ক, এখানে আপনি মার্কস কম পাবেন। আর বাকিগুলোতে যদি আপনি ভালো করেন, তাহলে বাকি 90 মার্কসের মধ্যে আপনি ভালো মার্কস পাবেন। আবার এই ধরেন আপনার ডিপার্টমেন্টে পঠিত বিষয়ের যে সেগমেন্ট 10 মার্কের, সেখানে যদি আপনি খারাপ করেন, বাকিগুলোতে যদি ভালো করেন, তাহলে বাকিগুলোতে মার্কস পাবেন, এটাতে কম পাবেন। তার মানে এই ধরনের ক্যাটাগরাইজ যদি হয়, তাহলে আমার ভাইবার বোর্ড আলাদা হইলেও আমার মার্কসের ডিফারেন্সিয়েটটা থাকে না। তো এই জায়গা থেকে হচ্ছে আমরা এটাতে জোর দিয়েছি, যেহেতু এটাতে বেশি গরমিল হচ্ছে এবং আপনারা অনেক অভিযোগ জানাচ্ছেন। তখন এই জায়গায় হাসনাত আবদুল্লাহ বলল যে হোয়াই নট মানে সিস্টেম, এই যে মানে রুব্রিক সিস্টেম কেন নয়। তো হাসনাত আবদুল্লাহ যখন চেয়ারম্যান স্যারকে বললো যে কেন রুব্রিক সিস্টেম নয়, যেটা হচ্ছে আমাদের একাডেমিকভাবে যাচাই করা হয়, যে আমার যে আমি যে ভাইবাতে যে দিচ্ছি, ধরেন একটা লেখা, রিটেনের একটা লেখাতে আমার লেখার স্ট্রাকচার কিরকম হচ্ছে, এটার উপর একটা মানে একটা প্রশ্ন 20 মার্ক, ওই প্রশ্নের মধ্যে আমার ওই যে টপিক স্ট্রাকচার মানে হেডলাইন কি হবে ওটার উপর 5 মার্ক, আমার পুরো প্যাটার্ন মানে লেখার যে স্ট্রাকচার ওটার উপর আরো 5 মার্ক,
আমার যে ওয়ার্ড বা ওয়ার্ডের যে ট্রানজিশন, একই ওয়ার্ড বারবার ব্যবহার করতেছি কিনা বা নতুন নতুন ওয়ার্ড নিয়ে আসতেছি কিনা, ওটার উপর 5 মার্ক। তারপর আমার উদাহরণ এবং ডাটার উপর 5 মার্ক। এই ধরনের বিভিন্ন ক্যাটাগরাইজ যে ভাগটা করা হয়, এটা কি বলা হয় আসলে আপনার রুব্রিক সিস্টেম। তখন আসনাদ আব্দুল্লাহ বললো যে আসলে এই যে ভাইভাতে আমি কেন এই ধরনের ক্যাটাগরাইজ বা রুব্রিক সিস্টেম আমি কেন করতে পারি না। তখন পিএসসি স্যার, চেয়ারম্যান স্যার যিনি বললো যে আমরা এটা নিয়ে আসলে কাজ করতেছি, তখন তারা আমাদেরকে দেখালো যে ভাইভাতে এরকম একটা ক্যাটাগরাইজ তারা করবে, যেটাতে ধরেন একটা এক্সিলেন্ট এখানে থাকবে, ধরেন এক্সিলেন্ট পর্যায়ে, যেটার নাম্বার হবে ধরেন 91 থেকে 96। আরেকটা ধরেন যে আমার গুড, ধরেন যে গুড, এটাতে ধরেন নাম্বার থাকলো আমার 80 থেকে 90। আরেকটা থাকলো ধরেন যে অ্যাভারেজ, যেটার নাম্বার থাকলো যে আমার 70 থেকে 80। আরেকটা ধরেন থাকলো যে নর্মাল, যেটা থাকলো যে অর্থাৎ ধরেন আমার 60 থেকে 70। আরেকটা ধরেন থাকলো যে ফেল, মানে হচ্ছে 20 থেকে 30। তো এরকম একটা ক্যাটাগরাইজ তারা ভাগ করবে। ভাগ করে হচ্ছে একজন ক্যান্ডিডেট যখন ভাইবা দিবে, দেওয়ার পর তার ভাইবা যখন শেষ হবে, যেই 3জন সদস্য থাকবে তারা তখন ওই ক্যান্ডিডেট সম্পর্কে বলবে যে এই যে যেই লোকটাকে আমরা ভাইবা নিলাম, ওনার ভাইবাটা কোন পর্যায়ে ছিল, এটা কি নর্মাল পর্যায়ে ছিল, নাকি গুড পর্যায়ে ছিল, নাকি অ্যাভারেজে ছিল, নাকি এক্সিলেন্ট ছিল। তাহলে যেই পর্যায়ে পড়ে ওই পর্যায়ের মার্কসটা হচ্ছে সে পাবে। যদি এক্সিলেন্ট পর্যায়ে পড়ে তাহলে 90 থেকে 96 এর মধ্যে ওই ক্যান্ডিডেট মার্কস পাবে। যদি অ্যাভারেজের মধ্যে পড়ে তাহলে ধরেন 70 থেকে 80-র মধ্যে মার্কস পাবে। মানে এরকম একটা ক্যাটাগরাইজ তারা করলো। তো আমরা বললাম যে আসলে একটা বোর্ড বলবে যে এই যে ভাইবা দিছে সে হচ্ছে অ্যাভারেজ, আবার এই সেম লোকটাই যদি আরেকটা বোর্ডে ভাইবা দেয়, সে বলবে যে না এতে অ্যাভারেজ না, এ হচ্ছে গুড, তার মানে মার্কস বেশি পাচ্ছে। তো যে কারণে আমরা বলছি যে ভাইবারতে আপনার রুব্রিক সিস্টেমটা করে আপনার মার্কসগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে, ক্যাটাগরাইজ করতে হবে। তাহলে ক্যাটাগরাইজ করলে আমার যদি 10টা ক্যাটাগরি থাকে, 10টা ক্যাটাগরির মধ্যে যদি ধরেন 60টা ক্যাটাগরিতে সে ভালো উত্তর দেয়, তাহলে 60টায় 70, তাহলে 70 যদি নর্মাল অ্যাভারেজের মধ্যে পড়ে তাহলে সে 70 পাবে। যদি সে 6টা ক্যাটাগরিতে ভালো উত্তর দেয় তাহলে ওই 6টা ক্যাটাগরির মার্কস যেটাতে পড়ে ওইটাতে পাবে। তার মানে হচ্ছে আমার ভাইবার ডিফারেন্সিয়েটটা হচ্ছে না, অ্যাপ্রোপ্রিয়েট নাম্বারটা পাচ্ছে। তো এই জায়গা থেকে আসলে ভাইভাতে আরেকটা যেই চেঞ্জ আসছে ভাইভাতে, সেটা হচ্ছে এই রুব্রিক সিস্টেম আসতেছে, 100 মার্ক আসতেছে। আরেকটা হচ্ছে ওই যে গুড এবং এক্সিলেন্স যে ক্যাটাগরিটা, এটা আসতেছে। তারপর হচ্ছে আমাদেরকে যেটা বললো ওই যে মাদ্রাসা স্টুডেন্ট ভার্সাস যে অন্য স্টুডেন্টের মধ্যে যে ডিফারেন্সিয়েট, ওটাতে বললো যে একটা ছেলে সে তার ছোটবেলায় সে মাদ্রাসায় ভর্তি হবে না স্কুলে ভর্তি হবে, সেটার উপর তো তার কোনো ডিসিশন ছিল না, তার কোনো হচ্ছে কর্তৃত্ব ছিল না, সে কোথায় ভর্তি হবে তার সিদ্ধান্ত ছিল না, তার ফ্যামিলি সেটা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে ওই জায়গায় আমি কেন ডিসক্রিমিনেশন করব। তারপরে হচ্ছে একটা ওই মানে কারণ নানা হচ্ছে একটা ভিন্ন নিষিদ্ধ সংগঠনের সাথে ধরেন জড়িত, এখন তার নানা কে হবে ওইটার উপর তো ধরেন আমার নিজস্ব কোনো কন্ট্রোল নাই। তো এই জায়গা থেকে এই জটিলতাগুলো হচ্ছে তারা ভাইভাতে ওই যে ইমপ্রেশন মার্কস যেটা ওইটা না করে হচ্ছে এইভাবে ক্যাটাগরাইজ ভাগ করবে। তো দেখা গেছে যে আপনি একটা ক্যাটাগরির যদি প্রশ্ন না পারেন, আমরা হচ্ছে ঘাবড়ে না গিয়ে যেটা করবেন, পরবর্তী ক্যাটাগরি যেগুলো আছে, পরবর্তী যে প্যাটার্ন প্রশ্ন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। মানে একটা ক্যাটাগরিতে খারাপ করলে আপনি ভাববেন না যে আপনার ভাইবা আসলে পুরোটাই খারাপ হবে, কারণ আপনার পরবর্তী যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোতে ভালো করলে আপনি সেগুলোর উপর ভিত্তিতে আপনি মার্কস পাবেন। তার মানে এই রুব্রিক সিস্টেমটা এই যে 45তম যে ভাইবা আছে সেই ভাইবা থেকেই আসলে কার্যকর হচ্ছে, এবং ভাইবার যে মার্কসের যে বোর্ড অনুযায়ী যে তারতম্য সেটা আসলে হবে না বলে আমাদেরকে পিএসসি বলেছে। তারপরে যে প্রিলি থেকে লিখিত মধ্যবর্তী যে যৌক্তিক সময়সীমা 47 যারা ছিল এই বিসিএসটাতে আসলে দেখা গিয়েছে যে তাদের মার্কস মানে সময় মাত্র 2 মাস সময় দিয়েছে। তো এই জায়গা থেকে আমরা বলেছি আসলে 2 মাসে একটা রিটেন সিলেবাস কমপ্লিট করা 900 মার্কের, এটা নেক্সট টু ইম্পসিবল। তো এখানে একটা যৌক্তিক সময়সীমা যেন তারা কনসিডার করে, যৌক্তিক সময়সীমা যেন বিবেচনা করে, এটা আমরা বলেছি। এবং পিএসসি তারা তাদের কথা অনুযায়ী যেটা বললো যে আমরা এই যে 47 বা 49 পর্যন্ত যে বিসিএস গুলো আছে এটা নিয়ে তারা একটা মানে জটিলতার মধ্যে আছে, একটা মানে জট এরকমের মধ্যে আছে গেটওয়েতে। এই 49 পর্যন্ত যদি এই বিসিএস গুলো যদি হয়ে যায়, এগুলো যদি মানে সমাধান হয়ে যায়, তারপরে পরবর্তী যে বিসিএসটা থাকবে 50তম বিসিএস, সেখান থেকে তারা 1 ইয়ারে একটা বিসিএস এ যখন চলে যাবে, তখন ধারণা করা হচ্ছে যে রিটেনে তারা 3 থেকে 3.5 মাস সময়ের মতো একটা দিতে পারবে, একটা যৌক্তিক সময়। তো আমরা বলেছি যে এই 47ই যেন যৌক্তিক সময়সীমাটা তারা আসলে বিবেচনা করে, একটা ক্যান্ডিডেট যেন রিটেন প্রিপারেশনের জন্য একটা যৌক্তিক সময় পায়। তারপর হচ্ছে আমরা এই 14 নম্বরে বলেছি চূড়ান্ত রেজাল্টের আগে একটা ক্রস চেক করা, যাতে রিপিট ক্যাডার না আসে, বা নিচের যে ক্যাডারে আগের বিসিএস একটা ক্যাডারে আসছে, ধরেন অ্যাডমিনিস্ট্রেশনে আসছে আগের বিসিএস এ, এই বিসিএস এ যেন সে ধরেন সমবায় বা পরিবার পরিকল্পনা এই ধরনের
নিচের দিকের ক্যাডারে না আসে, কারণ আসলে এই পদটা নষ্ট হচ্ছে, কারণ সে তো অ্যাডমিনিস্ট্রেশনে সে যোগ দিবে এডমিন ক্যাডারেই। তো এই কারণে যেন রিপিট ক্যাডারটা না হয়, যেটা 44 হয়েছে। তো এটাতে তারা বলছে যে এই যে রিপিট ক্যাডার যে বিধি আসতেছে এবং হচ্ছে তারা এটা ক্রস চেক করার একটা প্রতিশ্রুতি দিয়েছে, আর বাকিটা তারা বাস্তবায়ন করবে কি করবে না এটা পিএসসির উপর। আর সর্বশেষ আমরা বলছি যে পিএসসির অধীনে যে পরীক্ষাগুলো হয়, ওই যে পিএসসির অধীনে যে পরীক্ষাগুলো হয়, ধরেন 200 পদ দিয়ে, 300 পদ দিয়ে, 400 পদ দিয়ে, এগুলো হচ্ছে এইভাবে না নিয়ে একটা বছরের নির্দিষ্ট সময়ে এই সবগুলো পদকে একত্রিত করে যেন একটা ওই যে ব্যাংকের যে সমন্বিত পরীক্ষা হয় সেই সিস্টেমে যেন পরীক্ষা নেওয়া হয়। তো এইটার ক্ষেত্রে বললো যে এইটা যদি তারা উদ্যোগও নেয়, এটা যেহেতু একটা নতুন আইন, এটাও তাদেরকে ওই জনপ্রশাসন থেকে বিধি তাদেরকে পাশ করাতে হবে। এবং জনপ্রশাসন ওই যে যেই গ্রেড ধরেন এক এক দপ্তর, ধরেন এই আইসিটি মিনিস্টার, তো আইসিটি মন্ত্রণালয় হচ্ছে যাদেরকে নিয়োগ দিবে, ধরেন এখানে 200 নিয়োগ দিবে, তাদের যে স্কিল, আবার কৃষি মন্ত্রণালয়ে যে 200 জনকে নিয়োগ দিবে তাদের স্কিলের মধ্যে আসলে ডিফারেন্সিয়েট আছে। তো যে কারণে এখানে বললো যে এখানে যেহেতু আমার নলেজ বেসডও ডিফারেন্সিয়েশন আছে, তো এই জায়গা থেকে এটা মন্ত্রণালয় আমাদেরকে এই ধরনের গ্রেড সিস্টেম বা ক্লাস্টার সিস্টেম পরীক্ষা নিতে দিবে কিনা এটা আমাদেরকে আলোচনা করতে হবে এবং এটা নিয়ে নতুন বিধি করতে হবে। তো এটা ছাড়াও হচ্ছে আরো কিছু পরিবর্তন, ওভারঅল আরো কিছু পরিবর্তনের মধ্যে যেটা বললো হচ্ছে পিএসসি সার্বিক, তারা বললো যে আমরা যেই নতুন আইনই আনতে যাই না কেন, যেই পরিবর্তনই করতে যাই না কেন, আমাদের হচ্ছে অটোনমি নাই। মানে ধরেন এই যে নন ক্যাডার বিধি, এটা প্রবলেমেটিক। তো এই বিধির জন্য আমাকে দেখা যাচ্ছে মোফা, জনপ্রশাসন, তারপরে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ডিপেন্ডেন্ট হইতেছে। তাহলে আমাকে তারপরে হচ্ছে আমার যে বিসিএস গুলা হচ্ছে, এই বিসিএস এর যে ম্যানেজমেন্টের জন্য আমার যে আর্থিক ফাইন্যান্সিয়াল যে ক্যাপাবিলিটি, সেটা আমাকে দেওয়া হয় না, সেটা আমাকে জনপ্রশাসন ঠিক করে দিচ্ছে, তাদের থেকে পাঠানো হচ্ছে। তার মানে আমার যদি এই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল অটোনমি যদি না থাকে, আমার যে কোনো সিদ্ধান্ত, আমি একটা নতুন সিদ্ধান্ত নিব যে প্রিলির রেজাল্ট আমি পাবলিশ করব, আমি ভাইবার রেজাল্ট পাবলিশ করব, আমি হচ্ছে ওই যে মার্কশিট ওয়েবসাইটে দিয়ে দিব, আমি যেই সিদ্ধান্ত নিতে যাই না কেন এগুলো সব জনপ্রশাসন থেকে বিধি পাশ করিয়ে আমাকে নিয়ে আসতে হবে। তার মানে আমাকে একদিকে বলা হচ্ছে আমি সাংবিধানিক প্রতিষ্ঠান, আরেকদিকে বলা হচ্ছে যে আমি জনপ্রশাসন অধীন থেকে আমি সব কিছু তাদের থেকে বাস্তবায়ন করে নিয়ে আসতে হবে। তাহলে এগুলো তো বাস্তবায়ন হচ্ছে না, কারণ আমি যখন বিধি সংশোধনের জন্য পাঠাই তখন এগুলা মানে ওভার দি টাইম এগুলো মন্ত্রণালয় এক দপ্তর থেকে এক দপ্তর, ওই যে যেটা আমরা বলি যে র্যাট টেপিজম, সেটার মধ্যে ঘুরতে থাকে। মানে এক রুম থেকে পাশের রুমে একটা ফাইল যাবে, সেটার জন্য চিঠি ইস্যু করতে হয়। তো এই জায়গায় সে বলছে যে পিএসসি, যে এখানে আমি না, এখানে যেই কারো চেয়ারম্যান তুমি যাকেই আই না, তোমরা আমার জায়গায় যদি এখানে যে কেউ আসতো, যেই আসতো, সে নতুন এই গণ অভ্যুত্থানের সাথে পরিপ্রেক্ষিতে সে সংস্কারের জন্য যেটার জন্যই হাত দেয়, সেটার জন্যই সে জনপ্রশাসনের কাছে সে নির্ভরশীল, সেখানে আমার ফাইল পাঠাতে হয়, কিন্তু সেখানে ফাইল ঘন্টার পর ঘন্টা ঘুরতে থাকে। তো এই জায়গা থেকে সবগুলো রাজনৈতিক দল এবং হচ্ছে সরকার এবং হচ্ছে উপদেষ্টা যারা আছে, তারা যদি এই যেহেতু চাকরির প্রার্থীকে নিয়ে আন্দোলনটা হয়েছে, ওই জায়গাটা যদি সবার একটু জাস্ট নজর বা ফোকাস থাকতো, তাইলেই হচ্ছে এখানকার এই যে তাদের যে অটোনমি, এই সংস্কারটা যদি করে দিত আর ওই বিধিগুলো যদি পাশ করে দিত, তাহলে হচ্ছে বড় সংস্কারটা আসতো। অর্থাৎ পিএসসি এখানে দেখার চেষ্টা করলো যে যে তার অটোনমি নাই, সে এখানে এক ধরনের একটা দায় সারা ইয়ে নিল যে আসলেই যে তার অটোনমি নাই এটা তো সত্য, আবার তারও যে এখানে একটা যে তোড়জোড় মানে শিক্ষার্থীদের প্রতি বা হচ্ছে ইয়া করেন। তো সে এটা যখন বললাম যে স্যার এটা তো আপনারাও তো এটাকে ইয়া করতে পারেন, ফেসিলিটেট করতে পারেন, বারবার তাগিদ দিতে পারেন, তো তখন তিনি বললেন যে তিনি হচ্ছে অনেক উপদেষ্টার কাছে তিনি এটা জানিয়েছেন, তারপরে হচ্ছে অনেক জনপ্রশাসন অনেকের সাথে কথা বলেছেন, কিন্তু তারা কোনো রেসপন্স করতেছে না। এবং দেখেন এই যে 43-এর নন ক্যাডার বিধি নিয়ে যারা আন্দোলন করতেছে, তাহলে জনপ্রশাসনের বর্তমানে ধরেন কমিটির যিনি প্রধান সভাপতি যিনি, তিনি হচ্ছেন ধরেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, তারপর হচ্ছে সেক্রেটারি যিনি উপদেষ্টা হচ্ছে রেজওয়ানা। তো এই যে যারা 43-এর নন ক্যাডার নিয়ে যারা আন্দোলন করতেছে, তারা বলতেছে রেজওয়ানা নাকি তাদেরকে হচ্ছে উপদেষ্টা বলেছে যে এই নন ক্যাডার বিধি নিয়ে তো আমি কিছু জানিই না। তার মানে একজন গভর্নমেন্টের একজন উপদেষ্টা, যেটা চাকরির আন্দোলন নিয়ে হয়েছে, সে বলতেছে নন ক্যাডার বিধি নিয়ে সে কিছু জানি না। তার মানে উপদেষ্টারা, এই গভর্নমেন্ট এই পুরো চাকরির প্রার্থীদের এই যে সংস্কারগুলো নন ক্যাডার বিধি থেকে শুরু করে এই যে পিএসসি যে সংস্কারগুলো, সবগুলোই তো আসলে জনপ্রশাসন রিলেটেড। তো কোনো কিছুতেই আসলে তাদের বিন্দুমাত্র ফোকাস নাই, যেটা আজকে হাসনাত আবদুল্লাহ তুলে ধরেছে। তো এই জায়গা থেকে আপনাদের এই যে সংস্কারগুলো আনার জন্য আপনাদের এবং সবারই এখানে একটা সম্মিলিত যে প্রচেষ্টা, যে জনমত, আপনাদের সম্মিলিত যে চাওয়া, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের প্রয়োজন। কারণ এই বিধিগুলো যদি এখন পরিবর্তন না হয় তাহলে এগুলো আর সম্ভব না। তো এই ছিল ওভারঅল আজকের যে আলোচনা এবং পিএসসির যে কথাবার্তা। এবং আরেকটা আমরা বলেছি
তারা যেটা পিএসসি বলেছে যে সার্বিক তাদের অটোনমি ফাইন্যান্সিয়াল এবং হচ্ছে তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি থাকলে তারা যুগান্তরকারী যে যতগুলো সিদ্ধান্ত আছে, ওই যে আমরা বললাম যে তারা মার্কশিট প্রকাশ করবে, তাহলে এটার জনপ্রশাসনের জন্য বসে থাকতে হবে না। তারা হচ্ছে প্রিলির মার্কস প্রকাশ করবে, তারা ভাইবার রিটার্নের মার্কস প্রকাশ করবে, এগুলোর জন্য তাদের বসে থাকতে হবে না, তারা সিদ্ধান্তগুলো দ্রুত নিয়ে নিতে পারবে। তো যে কারণে তাদের অটোনমি দরকার। তারপরে হচ্ছে তাদের ওই যে বিধি যেগুলো এখন সরকারের অধীনে আছে, জনপ্রশাসন মুখ্য সচিব, ওই জায়গা থেকে এগুলো হচ্ছে তারা যদি এগুলো যদি পাশ করিয়ে সরকার দেয়, তাহলে তারা এগুলো অ্যাপ্লিকেবল করবে আর কি। তো এই ছিল। আরেকটা হচ্ছে 45তম বিসিএস এর হচ্ছে, এটা নিয়ে জিজ্ঞেস করছিলাম যে 45 বিসিএস এর তো ভাইবা চলমান আছে, এটা কবে শেষ হবে? তো এই জায়গায় হচ্ছে পিএসসি বললো যে 10 নভেম্বরের মধ্যে 45তম বিসিএস এর ভাইবা তারা শেষ করার চেষ্টা করবে। তারপর আমরা বললাম যে 46তম হচ্ছে যে বিসিএস আছে 46, এই জায়গায় আসলে এগুলার তো খাতা দেখা চলমান, এটা কবে শেষ হবে? তখন পিএসসি বললো যে এটার খাতা দেখা প্রায় শেষ, 46 এর খাতা দেখা প্রায় শেষ, 45 এর যে ভাইবা এটা হচ্ছে 10 নভেম্বরের মধ্যে শেষ হবে। আর হচ্ছে খাতা দেখাতে পিএসসি একটা চেঞ্জ আনছে, এটা যেটা আমাদেরকে সরাসরি দেখি ওই যে ইয়াতে দেখিয়েছে তার ল্যাপটপে, যে সিসি ক্যামেরার মধ্যে যে ইয়া থাকে সেখানে দেখিয়েছে যে এই যে ভাইবার রিটেনের যে খাতা, এই খাতা হচ্ছে আগে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকদের কাছে পাঠিয়ে দিত বাসায়, তারা দেখতো, ওই শিক্ষক দেখার সময় না পেলে তার বউ দেখতো, তার মেয়ে দেখতো, তার শালা দেখতো। কিন্তু এখন হচ্ছে পিএসসি তার একটা নিজস্ব তার পিএসসির রুমে তারা হচ্ছে এই খাতাটা দেখতেছে। তো যে কারণে আসলে ওখানে দেখলাম যে ওই যে সিসি ইয়াতে যেটা দেখা যাচ্ছে মনিটরে, তো দেখলাম যে এরকম একটা রুমে খাতাগুলো দেখা হচ্ছে। আহ, বিভিন্ন টেবিল আছে এখানে র আকারে। তো একটা টেবিলের মধ্যে 3জন করে সদস্য, তারা একটা খাতায় 3জন সদস্য দেখে। যে একটা খাতার ধরেন 2টা প্রশ্ন এক সদস্য দেখতেছে এক টেবিলের, বাকি 2টা ওই টেবিলে আরেকজন, তারপরে বাকিগুলো আবার ওই টেবিলের আরেকজন, মানে এভাবে স্পেসিফিক ক্যাটাগরাইজ করে এভাবে খাতাগুলো পিএসসির ভিতরেই এখানে প্রত্যেকটা টেবিলে দেখা হচ্ছে। তো যে কারণে এখানে খাতা দেখাটাও আসলে তারা বলতেছে তাড়াতাড়ি হচ্ছে, আমার কোনো খাতা হারিয়ে যাচ্ছে না, যেটা আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে পাঠালে দেখা যেত হারিয়ে যেত, হারানো যেতেছে না। এবং তারা এমনও বলল যে 43তম বিসিএস এর তারা পিএসসিতে আইসা 43তম বিসিএস এর কিছু খাতা তারা নোটিশ করেছে, যেই খাতাগুলোর হচ্ছে রেজাল্ট হয়েছে কিন্তু এই খাতাগুলোর কোনো মার্কিং হয় নাই। মানে এই খাতাগুলোর রেজাল্ট হয়েছে কিন্তু তারা দেখে যে খাতাগুলো 43-এ তো রেজাল্ট হয়ে গেছে, কিন্তু দেখা যায় এগুলোর কোনো মার্কিং হয় না। তার মানে এগুলো হচ্ছে ওই যে নানক কোঠা, ওই যে নফেল কোঠা, ওই যে সুপারিশে গেছে ওইগুলা। তো যে কারণে আসলে তারা বলতেছে যে এই যে খাতা দেখার যে সিস্টেম, এটা হচ্ছে পিএসসিটি তারা নিচ্ছে। আর খাতা দেখার মধ্যে তারা ইয়ে করেছে, ওই যে রুব্রিক যে সিস্টেমটা যেটা হাসনাত আবদুল্লাহ বললো, ওই সিস্টেমটা হচ্ছে তারা খাতা দেখার মধ্যে অ্যাপ্লাই করতেছে। অর্থাৎ ওই খাতা যে লিখতেছে ওখানে খালি ধরেন ডাটা তথ্য এটার একটা স্পেসিফিক মার্কস, তারপর ধরেন ওই যে একাডেমিক থিওরি বা টার্মিনোলজি ওইটার একটা স্পেসিফিক মার্কস, তারপর হচ্ছে আপনার খাতার ধরেন স্ট্রাকচার কেমন হবে ওইটার একটা স্পেসিফিক মার্কস, তারপরে পুরো খাতাটা দেখতে কেমন বা মূল জিনিসটা আপনার অ্যানালিটিক্যাল এবিলিটি এখানে কতটুকু আসছে, বাক্যের গঠন বা শব্দগত পরিবর্তন কেমন। তো ওই জায়গায় আসলে একটা প্রশ্নের মধ্যে যদি 20 মার্ক হয়, তাহলে ওইটার মধ্যে বিভিন্ন দৃষ্টিকোণ ক্রাইটেরিয়ার ভিত্তিতে এটা মার্কস দেওয়া হবে আর কি। তো এটা আর কি তারা আমাদেরকে বললো। তো এই জায়গায় আসলে কোয়ালিটেটিভ চেঞ্জের কথা বললো। তারপর হচ্ছে আরেকটা চেঞ্জ হচ্ছে কি যেন বললো, ভুলে গেছি। সেটা হচ্ছে খাতা দেখার, ও আরেকটা হচ্ছে পিসির সিলেবাস, যেটা সিলেবাসের কথা সে বললো এই যে বর্তমান যে নিউ জেনারেশন যারা আছে তাদের সাথে এই সিলেবাসটা আসলে ফিট করে না, এটা মানানসই হয় না। তো এখন এই সিলেবাসের সাথে মানানসই হয় না, এই সিলেবাস পরিবর্তনের কথা তারা ভাবতেছে যোগোপযোগী। কিন্তু এই সিলেবাস পরিবর্তন করতে হইলেও তাকে ওই যে 14-18 এর যে ক্যাডার বিধি আছে, সিভিল সার্ভিস যে ইয়া আছে বিধি আছে সেখানে ইয়া করতে হবে। তো এই জায়গা থেকে তারা প্রশ্নের মধ্যে যেটা চেষ্টা করতেছে, তারা বললো যে আপনারা যদি 46 এর বিসিএস দেখেন, পিএসসি আমাদেরকে বললো যে সেখানে আমরা অনেক ক্রিয়েটিভ মানে গতানুগতিক পদ্ধতিতে মানে অবজেক্টিভ প্রশ্ন না করে বেশিরভাগ প্রশ্ন আমরা ক্রিয়েটিভ করার চেষ্টা করতেছি এবং এই ধারাবাহিকতা সামনে বজায় থাকবে। অর্থাৎ হচ্ছে আপনারা রিটেনের জন্য আপনারা 2 মাসে একজন যে প্রিপারেশন নিবে, 1 বছরে যে প্রিপারেশন নিবে, ওই প্রিপারেশন আসলে মুখস্থ নির্ভর পড়া দিয়ে আসলে রিটেনে আসলে ভালো করতে পারবে না। তারা বলতেছে যে 46-এর মতোই তারা আরও যে ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ বা সৃজনশীল প্রশ্নের দিকে আসলে তারা যাবে আর কি। তো এই ছিল ওভারঅল কথাবার্তা আমাদের সাথে পিএসসির। এবং এখন বাকিটা পুরোটা ডিপেন্ড করতেছে যারা সরকারে আছে, এই সরকারও হচ্ছে তাদের আসলে পিএসসি কেন্দ্রিক কতটুকু মনোযোগ আছে। তারপরে এই যে পিএসসি তারা তো বিভিন্ন আশ্বাস আমাদেরকে দিয়েছে, কারণ এই আশ্বাস আসলে কতটুকু বাস্তবায়ন করবে বা তাদের আদৌ আন্তরিকতা থাকবে কিনা, এটা আসলে
পিএসসির পরবর্তী কার্যক্রম দেখে আসলে বোঝা যাবে, বা এখানে আসলে মানে মানে তাদের আশায় বসে থাকলেও এখানে হবে না যে তারা আসলেই বাস্তবায়ন করবে। কারণ বিগত তো কয় মাস চলে গেল এই সরকার আসার পরে, এই পিএসসি নতুন পিএসসি তাদের আসলে খুব বেশি তো উদ্যোগ দেখা যায় না। তারা উদ্যোগ নেয়, এখন তাদের মূল দাবি হচ্ছে তাদের অটোনমি না দিলে তারা হচ্ছে ভালো ভালো উদ্যোগ নিয়েও এগুলো আসলে জনপ্রশাসনে ঘুরপাক খেতে থাকে, এগুলো আসলে বাস্তবায়ন হয় না। আর এদিকে উপদেষ্টা যারা আছে, ওই যে প্রধান উপদেষ্টার যিনি মুখ্য সচিব আছে, জনপ্রশাসন যারা আছে, তো এই জায়গাগুলোতে পিএসসি ডিপেন্ডেন্ট। 23-এর নন ক্যাডার বিধি, তারপরে হচ্ছে এই যে পরবর্তীতে যেই বিধিগুলো আছে অধিযাচিত পদ, তারপর হচ্ছে আমার ওই যে ভাইবার ভাইবা না, রিটেনের মার্কস দেওয়া, প্রিলির মার্কস দেওয়া, এগুলো বিধি আকারে পাশ করতে আমার জনপ্রশাসনে যেতে হবে। যে কারণে পিএসসি বলতেছে যে এইটা যদি এই সরকার তার যদি সদিচ্ছা থাকতো এবং তার যদি ফোকাস থাকতো, তাহলে তারাই আসলে এই চেঞ্জগুলো আসলে করে দিয়ে যাইতে পারে আর কি। তো এই হচ্ছে ওভারঅল আপডেট। এবং হচ্ছে বিসিএস এর তার মানে হচ্ছে প্রিলিমিনারিতেও তারা যেহেতু সিলেবাস, তারা বললো যে এটা বর্তমান জেনারেশনের সাথে এটা আসলে অ্যাডাপ্টেবল না, এটা অ্যাডজাস্ট করে না। তার মানে হচ্ছে ক্রিয়েটিভ প্রশ্ন করবে, তারপরে রিটেনেও তারা হচ্ছে সৃজনশীল প্রশ্ন করবে। ভাইভাতে বলছে যে তারা ইমপ্রেশন মার্কস দিবে না, ভাইভাতে 100 মার্ক, ওই যে একটা রুব্রিক সিস্টেম করবে, ক্যাটাগরি করবে, তারপর হচ্ছে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাবে যে এক্সিলেন্ট না গুড না কোন ক্যাটাগরিতে পড়ে, যার কারণে ভাইবার মার্কসটাও যেন হেরফের না হয়। আর ওই যে ভাইভাতে মার্কসটা যে প্রকাশ করা, যে একজন ক্যান্ডিডেট ভাইভাতে কত মার্কস পাইছে এটা যদি ওয়েবসাইটে প্রকাশ করে, তাহলে এটা নিয়ে আসলে জটিলতা তৈরি হবে। ধরেন একজন ক্যান্ডিডেট সে ভাইবা দিয়েছে, ওই ক্যান্ডিডেট মনে করবে যে সে ভাইভাতে যা বলেছে সবই সঠিক বলেছে, সে ভাইভাতে যা বলেছে সে ভাইবা অনেক ভালো পারফরমেন্স করেছে। আদতে দেখা গেল যে সে আসলেই যখন সে ভাইবা দেয় তখন যারা সদস্য ছিল তাদের কাছে মনে হয়েছে যে সে উল্টাপাল্টা বলে, সে সঠিক বলে নাই। এখন ভাইবার মার্কস যখন সে পাবে, সে তখন চ্যালেঞ্জ করবে যে আমি তো ভালো ভাইবা দিয়েছি, আমি তো সব সঠিক তথ্য দিয়েছি, কিন্তু আমি এত কম মার্কস কেন পাইলাম। তখন সে যদি আবার এটা যদি হাইকোর্টে যদি আদালতে বা চ্যালেঞ্জ করে, তখন দেখা যাচ্ছে যে এই পুরো বিসিএস এর যে রেজাল্ট, পুরো রেজাল্ট হচ্ছে আটকে যাবে। তো এই জায়গা থেকে ভাইবার মার্কস যাতে পলিটিসাইজেশন না হয়, কোনো ধরনের ম্যানিপুলেশন না হয়, এই কারণে যেহেতু 145 থেকে নিয়ে আসছে, এবং এই 100-র মধ্যে যেন আবার তারতম্য না হয়, এক বোর্ডে এক এক রকমের মার্কস, সেই জন্য আমার রুব্রিক সিস্টেম করা হচ্ছে। এবং হচ্ছে ওই যে আরেকটা সিস্টেম যেটা স্ট্যান্ডার্ড সিস্টেম, যে এক্সিলেন্ট না গুড না নর্মাল, যেটা আসলে ওই ভাইবার নেওয়া 3জন সদস্য সেখানে বসে ঠিক করবে যে সে কোন ক্যাটাগরিতে কত মার্কস পাইছে এবং টোটাল মার্কসটা হচ্ছে কোন স্ট্যান্ডার্ডে পড়ে ওই অনুযায়ী। তার মানে ভাইবার মার্কস নিয়ে আমাদেরকে এটা বলেছে আর কি। তো এই ছিল আজকে টোটাল আপডেট, দেওয়ার চেষ্টা করেছি। এখন বাকি যেতটুকু আছে এটা আসলে আমাদের পিএসসি, সরকার এবং জনপ্রশাসন যারাই আছে, আমরা কারো উপরই আসলে এই বিগত এই সময় আমরা আসলে ট্রাস্ট করতে পারতেছি না যে আসলে এইগুলো কতটুকু সংস্কার হবে। তো এই জায়গা থেকে আমাদের সবার একটা সম্মিলিত একটা প্রচেষ্টা থাকতে হবে এইগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। তো আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকলেই সম্ভব। এবং এই সময়ে যদি এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যদি পরিবর্তন না আসে, তাহলে আসলে বাংলাদেশ আর কখনো পরিবর্তন হবে না। তো এই ছিল আপনাদের সাথে আজকে কথা। যারা শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি যে এই যে আজকের যে তথ্যগুলো, এগুলো হচ্ছে আপনারা যারা আছেন সবার জন্য গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে আমি এগুলো আসলে জানিয়ে রাখলাম যে এর আগেও আসলে পিএসসি এরকম নানা বলছে যে আমি তো প্রিলির মার্কস পরবর্তী বিসিএস থেকে ইয়া করবো, আমি ভাইবার মার্কস প্রকাশ করবো, ইয়া করবো, কোনোটাই বাস্তবায়ন করে নাই। তো যে কারণে আমি একবারে সবগুলো এখানে লিখে রেখেছি পিএসসি কোনটা কখন বাস্তবায়ন করবে, এবং এগুলো আজকে আপনাদের সাথেও শেয়ার করেছি। পিএসসি যদি বাস্তবায়ন না করে তখন তাকে আবার বলা যাবে যে আপনি তো বলেছিলেন যে আমার 45 থেকেই আমার ভাইবা মার্কস 100 হবে, তাহলে এটা কেন হয় নাই? আপনি তো বলেছিলেন যে 47 থেকে হচ্ছে আমার ওই যে যে মার্কশিট এটা হচ্ছে দেওয়া হবে ওয়েবসাইটে, কোনো টাকা লাগবে না। তো এই ধরনের যে পরিবর্তনগুলা, এগুলো ইয়ে করলাম। আর হচ্ছে তারা ওই প্রশ্নের ক্ষেত্রে সৃজনশীল যে প্রশ্ন সেই ধরনের করবে। ভাইভাতেও হচ্ছে তারা যেটা বলেছে, ভাইভাতে হচ্ছে ওই ইমপ্রেশনাল মার্কস, যে একজনকে দেখি ভালো লেগে গেছে তাকে আমি মার্কস দিয়ে দিই 100-র মধ্যে 80, এরকম না। যেটা বললাম ভাইভাতে ওই যে ক্যাটাগরি করবে রুব্রিক সিস্টেমে, একজন ক্যান্ডিডেট ওই ক্যাটাগরিতে যেই ক্যাটাগরি অনুযায়ী যদি 3টা ক্যাটাগরি সে ভালো করে, তাহলে 3টা ক্যাটাগরির মার্কস পাবে, যদি 4টা ক্যাটাগরি মার্কস পাবে। তারপর এটা যেই এক্সিলেন্ট না হচ্ছে নর্মাল, সেটাতে মার্কসটা যোগ হবে, অর্থাৎ এখানে ডিফারেন্সিয়েটটা কমে যাবে। তো এই কারণে ভাইভাতে আপনারা যদি ধরেন প্রথম ক্যাটাগরিতে যদি ধরেন কোনো কারণে খারাপ করে ফেলেন, মানে চেষ্টা করবেন যে স্বাভাবিক থাকতে, যেন পরের পার্টগুলোতে আপনি ভালো করেন। আবার প্রথম ভালো করে যদি শেষে একটু খারাপ করে ফেলেন শেষের পার্টে, মানে খুব বেশি ইয়া হয়ে যাবেন না, তখনও কনফিডেন্ট থাকবেন, কারণ আপনি প্রথম পার্টগুলোতে আপনি ভালো মার্কস পাবেন। তো এটা আর হচ্ছে ভাইভাতে বলছে যে ওই যে আপনার জ্ঞানমূলক যে প্রশ্নগুলা,
এগুলো তারা করবে না। ধরেন হচ্ছে আমার ইউনিসেফের বর্তমানে সভাপতিকে, তো পিএসসি চেয়ারম্যান স্যার সুন্দর করে বললো যে এই যে সভাপতিকে, এটা তো আমি গুগল করেই জানতে পারতেছি, এটা একজন হিউম্যানকে কেন মুখস্থ করতে হবে? তাহলে হিউম্যান থেকে আমাকে জানতে হবে যে ইউনিসেফ যে যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো কী বা সেগুলো কীভাবে ইম্প্যাক্ট ফেলেছে। আমার জাতিসংঘের মহাসচিবকে এই জ্ঞানমূলক প্রশ্ন তারা জানতে চাইবে না, কারণ এটা তো গুগল করলে আমি পেয়ে যাচ্ছি। কিন্তু জাতিসংঘের কার্যাবলী কি, সে কোথায় ভূমিকা রেখেছে, কোথায় ব্যর্থতা হয়েছে, এই ধরনের অ্যানালিটিক্যাল প্রশ্ন আপনার থেকে তারা ভাইভাতে জানতে চাবে। তো এই কারণে আসলে এই ছিল ওভারঅল বিষয়। আশা করি সবাই আপনারা ভালো থাকবেন। আর হচ্ছে আপনাদের সবার আমাদের যে সম্মিলিত যে প্রচেষ্টা ইপিএসসি সংস্কার নিয়ে, বিশেষ করে এই 23-এর যে নন ক্যাডার বিধি, এইটা যদি চেঞ্জ হয়, আর এই ভাইবার মার্কস যদি 100-তে আসে, আর হচ্ছে ওই যে ভাইবার যে রিটেনের যে মার্কস যদি আমার ওয়েবসাইটে দেয়, তারপরে হচ্ছে আমার এই নন ক্যাডার বিধি, তারপরে হচ্ছে ভাইবা কি যেন বলে ভাইবা 100, তারপরে রিটেনের মার্কস ওয়েবসাইটে প্রকাশ, আমার মার্কশিট ওয়েবসাইটে প্রকাশ। তো এই পরিবর্তনগুলো যদি আসে, তাও অন্তত আসলে আমরা বলতে পারবো সবাই মিলে যে অন্তত কিছু পরিবর্তন আসছে। তো এই কারণে আমাদের এই 23-এর নন ক্যাডার বিধি এটা পাস হইতেই হবে। এটা সবাই যেভাবেই হোক, সবার সম্মিলিত চেষ্টা, এটা পাস করিয়ে আনতেই হবে দেশের স্বার্থে, রাষ্ট্রের নাগরিকদের যে সেবা পাওয়ার যে অধিকার, ভালো সেবা পাওয়ার, সেটার স্বার্থে, চাকরি প্রার্থীদের স্বার্থে, আমাদের সময় এবং এই দেশের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর স্বার্থে, সব দৃষ্টিকোণ থেকে এই কালো বিধিগুলা যেন জনপ্রশাসনে ঘুরপাক না খায়। এই জন্য হচ্ছে মানে খুব আক্ষেপ প্রকাশ করলো আর কি পিএসসি, যে এই যে সংস্কার কমিটি হইলো, এই পিএসসি কেন্দ্রিক বলছে যে 3টা কমিশন হবে, জাস্ট এতটুকুই সংস্কার হয়েছে পিএসসি। তার ভাই আমার যদি নিজস্ব অটোনমি না থাকে সিদ্ধান্ত গ্রহণের, নতুন পলিসি গ্রহণের, ভাইবার মার্কস কমানো বাড়ানোর, রিটেনের মার্কস প্রকাশ করার বা রাখার, তাহলে আমার 3টা কমিশন কেন? আমার যদি 10টা কমিশন হয় তাও তো আমার লাভ নেই। তো এই জায়গা থেকে পিএসসিও আক্ষেপ করলো যে আসলে মানে উপদেষ্টা বা সরকারের এই চাকরি ক্যান্ডিডেট কেন্দ্রিক যে ফোকাস, এটা আমরাও দেখতে পাচ্ছি, এবং পিএসসিও বললো যে এটা আসলে শূন্য। তো এই জায়গা থেকেই আমরা বারবার বলছি যে এই যে ফোকাসটা শূন্য, আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ফোকাসটা এদিকে এনে জনপ্রশাসন থেকে ওই যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের মাধ্যমে এই সবগুলো বাস্তবায়ন করে একটা শিক্ষার্থী বান্ধব, বেকার বান্ধব একটা পিএসসি গঠন করতে হবে, যেটার মাধ্যমে আসলে এই রাষ্ট্র বেনিফিটেড হবে, আপনারা সবাই বেনিফিটেড হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই রাষ্ট্রকে আপনারা পিএসসিতে যারা যান তাদের প্রতি আমাদের এই যে শ্রমটা, এই যে প্রচেষ্টাটা, এটা জাস্ট একটা কারণেই যে আপনারা আসলে এই যে রাষ্ট্রটাকে আসলে আপনারা ভালো রাখেন, আপনারা সৎ থাকেন, এবং যোগ্য মানুষগুলো যেন এই প্রসেসটার ভিতরে যায়, এই প্রসেসটা যেন আসলে ফেয়ার, নিরপেক্ষ, স্বচ্ছ থাকে। এই ফেয়ার, নিরপেক্ষ, স্বচ্ছ করার সময় এখনই, এবং আপনারা যেন এই ব্ল্যাক বক্সে যে আমলাগুলো ঢুকবে তারা যদি ভালো থাকে এবং প্রসেসটা যদি ফেয়ার হয়, তাহলে রাষ্ট্র আসলে অটো পরিবর্তন হতে আসলে বাধ্য। তো এই জায়গাতেই আসলে আমাদের আটকে আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো প্রশ্ন হচ্ছে আপনাদের যদি থাকে তাহলে কমেন্টে করে রাখবেন, আমি পরবর্তীতে দেখবো, রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে।